জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি আসলে একটু ছোট্ট কথা বলতে চাই। আমি খুব ভেরিফাই করে ঘটনাগুলো বলি। এটাই কি আমরা অডিও ক্লিপ শুনলাম একটু? জি রাসেল ভাই, একটু আগে আমি যে অডিও ক্লিপটা আপনাকে শোনালাম এবং এখন যে ঘটনাটা বলবো এটা এখন পর্যন্ত চলমান। এই কারেন্টলি আমি যখন আসছি তার আগে যে তার সাথে যখন কথা হয় তখনও ঘটছে। আচ্ছা, শুনি তাহলে। ঘটনায় আসি। যে আপুটার কথা বলবো তিনি একজন মানে তিনি একজন তার নাম আমি ছদ্মনামও কিভাবে স্টার্ট করবো আমি জানি না। আমি তার নাম, উনি একজন হিন্দু মহিলা। তার কথা আমি আমি তাকে এটা একটু মেনশন করতে হলো। তো তার ঘটনায় যাই, তার হঠাৎ করে একদিন আলট্রাসোনোগ্রাম করতে হবে। তো তিনি একটা ঢাকার হাসপাতালে যান আলট্রাসোনোগ্রাম করতে, আজ থেকে 1.5 বছর আগে। এবং মজার বিষয় আসলে প্রতিটা ঘটনা আমি বলছি যে 2000 একটু আগে যে আপুর ঘটনা 2013, এই ঘটনাটার মধ্যে কিছুটা আঁচ পাবেন আপনি সেম জিনিসের। তো কাহিনী হচ্ছে যে উনি একটা হসপিটালে যান আলট্রাসোনোগ্রাম করতে। হসপিটালে যাওয়ার সময় তিনি তার এক বন্ধু বান্ধবীকে নিয়ে যান আলট্রাসোনোগ্রাম করতে। একা যাননি সে, সেদিন তার অফিস ছুটি ছিল। উনি 2টা চাকরি করে একসাথে, এবং 2টা কি চাকরি সেটাও আমি বলছি না। তিনি হসপিটালে যান। হসপিটালে যাওয়ার পরে দুপুর 12টার দিকে তিনি তার প্রেসক্রিপশনটা জমা দেন আলট্রাসোনোগ্রাম করবার জন্য। প্রেসক্রিপশনটা জমা দেওয়ার পর রাসেল ভাই তাকে বলে যে ঠিক আছে আপনি ওয়েট করেন। ছোট ছোট করে ওয়েট করতে করতে 2 ঘন্টা লেগে যায়। ওই রুমের বাইরে আসলে আমি একটু ছোট্ট ডেসক্রিপশন দিই। হসপিটালটার একটা পুরাতন বিল্ডিং আছে আর নতুন বিল্ডিং এর এক্সটেনশন হচ্ছে। নতুন বিল্ডিংটা হচ্ছে ওই 2টার মাঝখানে একটা জায়গা, ওখান দিয়ে ঢুকে একটু আগে একটু পরে আলট্রাসোনোগ্রাম রুম। সেই রুমের মধ্যে তিনি প্রেসক্রিপশন জমা দেন। তো ওয়েট করছেন রুমের বাইরেই। খুব ইজিলি বোঝা যাবে আপনি যখন প্রেসক্রিপশন জমা দিবেন আপনাকে ডাকবে, কেউ বের হতে থাকবে, কেউ ঢুকতে থাকবে। এরকম কিছুই হচ্ছিল না। কেউ বের হচ্ছিল না, কেউ ঢুকছিল না। এরকম করতে করতে দুপুর 2টা, 1টার সময় বিরক্ত হয়ে তিনি ভেতরে ঢুকে জিজ্ঞেস করেন কি ব্যাপার, আপনারা কি আলট্রাসোনোগ্রাম করবেন না? বলে যে ডক্টর লাঞ্চে গেছে। বলে 2 ঘন্টা ধরে লাঞ্চ করছে, 12টা থেকে জমা দিয়েছি, আপনারা একটু বলতে পারতেন। বলে ডক্টর লাঞ্চ থেকে আসলেই আমি আপনাকে কল করব। তো উনি বলেন যে একদম বিরক্ত হয়ে একটা পর্যায়ে আমি ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আসার পরে আমার ফ্রেন্ডটাও বিরক্ত আমার উপরে, যে কই নিয়ে আসলি তুই আমাকে। তো সে কি করলো, তার ফ্রেন্ডটার কথা শোনার পরে তার ফ্রেন্ডটা বলে যে তুই বস এখানে, ডাকলে ডাকুক আমি আসতেছি। তো তার ফ্রেন্ডটা এরকম প্ল্যান করে বাইরে যে একটু ড্রিঙ্কস খেয়ে আসবে, তাকে নিয়ে যাবে। হঠাৎ করে তার যদি ডাক চলে আসে, কল চলে আসে, এই জন্য তাকে বসিয়ে রেখে যায়। আচ্ছা, তো তিনি কি করে একটু ছোটখাটো করে ডাক্তার আশেপাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি একটা বিল্ডিং দেখেন, 5 তলা সুন্দর বিল্ডিং। বিল্ডিং এর এন্ট্রান্সটা খুব সুন্দর, খুব সুন্দর। বিল্ডিং এত সুন্দর করে অ্যাট্রাক্ট করছে তাকে, সে চাইলো বিল্ডিংটা ভিতরে ঢুকে যেতে। সে বলল যে আমি না চাওয়া সত্ত্বেও অচেনা বিল্ডিং সাথেই। তো তার কাছে মনে হচ্ছিল এটা হয়তো নতুন বিল্ডিং, এক্সটেন্ডেড বিল্ডিং, সুন্দর করেছে, দেখে আসি তো কি অবস্থা। সে প্রথম ফ্লোরে উঠলো। প্রথম ফ্লোরে ওঠার পরে তার কাছে মনে হলো পুরো ফ্লোরটা তো একদম পুরো হসপিটালের মতো সুন্দর, সবকিছু হয়ে গেছে, স্টার্ট করছে না কেন, ইনঅগারেট করছে না কেন? সুন্দর প্যাথোলজি রুম, ওয়েটিং রুম, ডাক্তারদের সুন্দর সুন্দর বসার জায়গা সবই আছে, কিন্তু কেন ওনারা এটাকে স্টার্ট করছে না কেন? সে নিজের অজান্তেই 2তলা থেকে 3তলা, 3তলা থেকে 4তলা, 4তলা থেকে 5তলা উঠে যায় সিঁড়ি বেয়ে বেয়ে। ওঠার পরে হঠাৎ করে তিনি একটা ধাক্কা খান একটা কাপলের সাথে। সেই কাপলটা দুইজনে তার দিকে তাকে হাসছে। কাপলের বেবি বয়, কিন্তু বাচ্চাটার নিউবর্ন, তার কাছে মনে হচ্ছে নিউবর্ন, এবং নিউবর্নের মতো দেখতে, কিন্তু বাচ্চাটার সাইজ অস্বাভাবিক বড়। মনে হয় যে 8-10 বছরের একটা বাচ্চা, কিন্তু এটা নিউবর্ন কোলের ভিতরে। হঠাৎ করে মহিলা জিজ্ঞেস করে কি ব্যাপার, আমাদের ছেলে হয়েছে, তোমার কি হয়েছে? উনি বলে যে না, আমি আলট্রাসোনোগ্রাম করতে আসছি। তো ওই মহিলাটা এত অস্বাভাবিকভাবে বলল দুঃখিত, হেসে চলে গেল। আজব। দুঃখিত বলে হেসে চলে গেল। ওই বিল্ডিংটা পুরাটা খালি, একটা বান্দাও নাই, খালি এই 2টা কাপল পেল। তো এই কাপলকে ফলো করতে করতে উনি পিছনের দিকে তাকায় দেখে যে ওনার পিছনের যে সিঁড়িটা, ওটা উনি খুঁজে পাচ্ছে না। সামহাউ খুঁজে না পাওয়ার পরে সে কি করলো, ওনাদের ট্রেইল ফলো করলো, ওনারা যে পাশে যাচ্ছে। ওনাদের পিছনে যেতে 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 একটা সময় ডান পাশে দেখলো যে ঢুকে একটা রুমের ভিতরে ঢুকলো। রুমের ভিতরে দরজাটা খুলে দেখলো ওখানে কেউ নাই। আচ্ছা।
ডান পাশে কোনো সিঁড়ি নাই, কিচ্ছু নাই, এটা একটা ডেড এন্ড। উনি আবার পিছনে আসলো, বাম পাশের প্যাসেজ দিয়ে একটু আগাতেই দেখলো একটা সিঁড়ি। এই সিঁড়িটা আগের যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে সেরকম না, এই সিঁড়িটার ভিন্ন জগতের সিঁড়ি। এই সিঁড়ির চারিপাশে বিভিন্ন সুন্দর সুন্দর গাছ, চারিপাশে আলো বাতাস হাওয়া, সুন্দর ফাউন্টেন ঝরে পড়ছে, এত সুন্দর সিঁড়ি। সে অপার্থিব কিছু। অপার্থিব, জি। সে একটা ফ্লোর নিচে নামতেই দেখলো যে বিল্ডিং এর ভিতরে হসপিটালটা একজন বুড়ো বয়স্ক লোক মুছছে, পরিষ্কার করছে। কিন্তু ওই লোকটাকে জিজ্ঞেস করলো, চাচা আপনি বলতে পারেন বের হওয়ার রাস্তাটা কোন পাশে? আমি আলট্রাসোনোগ্রাম করতে আসছিলাম, আমি একটা আলট্রাসোনোগ্রাম করব, আমাকে একটু বলতে পারেন পুরান বিল্ডিংটা কোন পাশে? ওই লোকটা কিচ্ছু বলে না, একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, পরিষ্কার করছে। তো উনি মনে করেন যে কিছু বুড়ো খিটখিটে টাইপের লোকজন থাকে, ওইরকম কিছু এরকম কিছু। হঠাৎ করে এই বুড়োটা উঠে বলে, শুধু শুধু খুঁজতেছেন কেন? আপনি তো বাড়িতে পারবেন না, শুধু শুধু খোঁজা বন্ধ না করে অন্য জায়গায় যান। তো উনি আমিও দেখবো, উনি বলছে যে আমিও দেখবো আপনি কিভাবে বের হন। এটা বলার পর আমার খুব বিরক্ত লাগলো। কোনো কারণে না, হঠাৎ করে এরকম একটা, আপনি রাসেল ভাই বলেছে যে আমি এরকমই দেখছি, এটা আমার সত্যি লাইফ, আমি সজাগ, দুপুরবেলা এরকম কখনো অসম্ভব কিছু না। তিনি নিচে নামলো, আরো 2টা ফ্লোর নিচে নামলো, আরো নিচে নামলো। এখন আর উপরের দিকে তাকালে গাছপালা দেখা গেল, নিচে কিছু দেখা যায় না। আচ্ছা, আপনি সিঁড়িতে কি দেখবেন? উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা লাইট দেখবেন। আমি আপনি সাধারণ মানুষ এরকম কিছুই দেখব। উনি নিচে যখন লাস্ট স্টেপটা দেয় রাসেল ভাই, লাস্ট স্টেপে ছিল শেষ স্টেপ। একটা পা তার সিঁড়ির উপরে, গ্রিলে হাত, এবং নেক্সট পাটা ঝুলে আছে। উনি যদি নেক্সট পাটা দিয়ে 2টা পা একসাথে দিয়ে দেয় তাহলে উনি গভীর অতলে পড়ে যাবে, এরকম অবস্থা। আচ্ছা। হঠাৎ করে তিনি চিৎকার করে আমাকে একটু কেউ আলট্রাসোনোগ্রামের রুমটা একটু দেখাই দেন না, কেউ আমাকে একটু এইখান থেকে বের হওয়ার পথটা দেখাই দেন না, কেউ কি আছেন? আমি একটু বের হতে চাই, আমার হাজবেন্ডকে কি কেউ ফোন দিতে পারেন? অথচ তার ব্যাগের ভিতরে ফোন, তার ব্যাগের ভিতরে তার সাথে তার সেই আলট্রাসোনোগ্রামের রিপোর্টস এন্ড অল দ্যাট। হঠাৎ করে প্রায় 15 থেকে 20 মিনিট পর একটা ছেলে আসে, চাকমা টাইপের ছেলে। আমি সরি টু দ্য ট্রাইবাল পিপল, কারণ আমি বলতে চাচ্ছি না এরকম কিছু। চাকমা টাইপের দেখতে একটা ছেলে, কুচকুচে কালো, তার সামনে এসে বলে, কি ব্যাপার, আপনি কারে খুঁজেন? বলে, আপনি কি আমাকে আমার হাজবেন্ডকে একটা ফোন দিয়ে দিতে পারেন? বলে যে আপনার সাথেই তো ফোন আছে, আপনি ফোন দেন। বলে, না না, আপনি একটু ফোন দিতেন না আমার হাজবেন্ডকে, আমি খুব ভয় পাচ্ছি, আমি কিছু করতে পারছি না। উনি বলছে যে আমি নিজের অজান্তেই ভুলে এই বিল্ডিংটা ঢুকেছি, এটা আমার দুর্ভাগ্য নাকি ভাগ্যে আমার লেখা ছিল এরকম হবে, আমি কল্পনাও করতে পারিনি। সেই লোকটা বলল, ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডের নাম্বারটা আমাকে দেন। এইটা দিদি দিদি তার মোবাইল থেকে সে নাম্বারটা ডায়াল করে ফেললো। নাম্বারটা শুনতে শুনতে, নাম্বারটা ইভেন বলেও নাই, কমপ্লিট করার আগে, শেষ করার আগে সেটা নাম্বারটা ডায়াল করে জাস্ট ডায়াল করবে তার হাজবেন্ডকে, এমন সময় ওই যে বয়স্ক লোকটা সে দৌড়ে আসলো। দৌড়ে এসে ওনার মাথার পিছন দিকটা পাড়ি দিয়ে বলো, তুই ওকে কি করছিস? আপনাকে না বললাম আপনি বের হতে পারবেন না, আপনি শুধু শুধু কি সমস্যা আপনার? তো উনি বলে যে আমাকে প্লিজ একটু বের করার ব্যবস্থা করে দেন, আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমি একটু বের হতে চাচ্ছি, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে? প্লিজ প্লিজ ভাই, আমার হাজবেন্ডকে একটু ফোন দেন। এইটা শোনার পরে উনি একটা বিকট একটা হাসি দিল, এই বয়স্ক লোকটা এত বাজে ভাবে একটা হাসি দিল, উনি সেন্সলেস হয়ে গেল। আচ্ছা, সেন্স ফিরলো, এমন ভাবে ফিরলো যে আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছে। কথাবার্তা এমন ভাবে হচ্ছে যে নার্স, তারপরে ওয়ার্ড বয়, আশেপাশের অ্যাটেন্ডেন্টস, রোগীর অ্যাটেন্ডেন্টস, সবাই তার ভিড় জমেছে। তার ফ্রেন্ডও তার কাছে এসে বলে, তুই এখানে কি করিস? এটা হচ্ছে পুরাতন বাড়ি বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর এক্সটেনশনের মাঝখানের ঘটনা। তুই এখানে কি করিস? তো আমি খুব অবাক হয়ে যাই, উনি বলছে আমি খুব অবাক হয়ে যাই যে আমি কোথায় আছি। তো ওনার নার্সরা, ওইখানে যে নার্সরা ছিল, ওই নার্সরা বলা বলি করছিল যে এটা মনে হয় ওই বিল্ডিং এর ভিতরে ঢুকছে। উনি চোখ বন্ধ, কিন্তু উনি বুঝতে পারছে যে কেউ বলা বলি করছে। তো ওইখানকার ওয়ার্ড বয় বলতেছে, এরকম ওই বিল্ডিং এ ঢুকলে তো ভিমরু খায় পরেই থাকবো, এরকম ভাবে বলছে। তো ওনাকে স্ট্রেচারে করে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সি ডক্টর বলছে ওনার এই অবস্থা কেমন হইলো। তো উনি চোখ বন্ধ, উনি এমন ভাবে ভান করেছিল যে উনি কিছু শুনছে না, কিন্তু ওখানকার নার্সরা বলছিল উনি মনে হয় ওই বিল্ডিং এ ঢুকেছিল। কোন বিল্ডিং আমি জানি না আসলে ভাই, উনিও জানেন না। ওই দিনের পর থেকে তিনি কখনোই হসপিটালে যান নাই। এটা ছিল ওনার ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। অ্যাবর্শনের পরে আলট্রাসোনোগ্রাম করতে গিয়েছিল হয়ে যাওয়ার পরে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট অ্যাবর্শন। তারপরে
আপনার একটু ভালো লাগছে? হ্যাঁ 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 আমার তো আসলে ওনার কথা শুনে মাথা খারাপ হয়ে গেছিল। এটা ফার্স্ট অ্যাবর্শন স্টোরি। এরপর থেকে ঘটনা শুরু। উনি ওনার কিছু শুভাকাঙ্ক্ষীদেরকে ওনার ঘটনাটা বলে যে ঘটনা ঘটেছে, তো সবাই জিনিসটাকে একটু ইগনোর করে এমন ভাবে যে ওনার সাথে যেটা ঘটছে সেটা নর্মাল। ওনার একটা ফ্রেন্ড আছে, ওনার ফ্রেন্ডকে তিনি ঘটনা বলে, মুসলমান একটা ফ্রেন্ড। তো এইটার ঘটনার পর থেকে ওনার বাসাতে সমস্যা শুরু হয়। বাসাতে সমস্যা হচ্ছে রাসেল ভাই, এই যে পচা গন্ধ, পচা মাছের গন্ধ, চারিপাশ ভর্তি পচা মাছের গন্ধ, ওনার চারিপাশেই পচা মাছের গন্ধ থাকতো সারাক্ষণ 24/7। উনি যখনই কিছু করতো তখনই এটাকে নিয়ে একটা মানে খাবার, মানে কি বলবো, যে ওনার কাছে খুব বিরক্তিকর লাগতো যে গন্ধ কেন, কোথার থেকে গন্ধ আসে, ময়লারও তো গন্ধ নিয়ে যায় না, ময়লারও তো ময়লা নিয়ে যাওয়ার কথা, এই গন্ধ কোথা থেকে আসে। এমন সময় তার ডিপ্রেশন এমন ভাবে চলে গেল এই ঘটনার পর, উনি কি করলো, চাকরি ছেড়ে দিল, এই চাকরি করবে না আর, চাকরিটাই বাদ দিয়ে দিল। চাকরিটা ছেড়ে দিল। চাকরিটা ছেড়ে দেওয়ার পরে ওনার কিচ্ছু ভাল লাগে না, বাসায় সারাক্ষণ রেস্ট নিত এবং কোনো কারোর সাথে কোনো কথাবার্তা বলতো না, কিচ্ছু বলতো না, এবং মোস্ট অফ দ্য টাইম ডিপ্রেসড থাকতো এবং কোনো ধরনের কনভারসেশনে যেত না। তার হাজবেন্ডও তাকে কিছু জিজ্ঞেস করতো না তেমন কিছু একটা। তার ফ্রেন্ডকে তিনি বলেন, তার একটা মেয়ের ফ্রেন্ডকে তিনি বলেন, আর একটা মুসলমান ছেলে ছোট ভাই আছে, তাকেও তিনি ঘটনাটা শেয়ার করেন। তো তাকে ঘটনাটা শেয়ার করার পরে তিনি বলেন যে আসলে আপনি তো চাকরি পাচ্ছেন না। হঠাৎ করে তার ডিসিশন চেঞ্জ হয় যে আমি তো চাকরি করব কিছুদিন পর, 3-4 মাস পরে, যে আমি চাকরি করব। এটা উনি ওনার মাদার ইন লকে জানান। এরপর থেকে ঘটনাটা এরকম ভাবে হয় যে ওনার রান বাথরুমে হঠাৎ করে এটা হঠাৎ ওই যে ঘটনা জানানোর পরে যে ডিসিশন এলো যে চাকরি করবে, এমন সময় মানে বাথরুমের মধ্যে এরকম স্টার্ট হলো যে রাত্রে 2টার দিকে হঠাৎ করে ঘুম ভাঙার পর প্রথমে মনে হলো যে কেউ বাথরুমে পানি ধরে পায়ের মধ্যে ঢালছে, বাথরুম থেকে পানি দিয়ে পায়ের মধ্যে ঢালছে। একটা পর্যায়ে তিনি ঘুম ভেঙে যায়। তো এর আগে যেসব ইনসিডেন্ট গুলো ঘটছিল তিনি তার ওই যে ফ্রেন্ডকে বলেছিল, সে ফ্রেন্ড বললো যে তুমি আয়াতুল কুরসিটা একটু ডাউনলোড করে রাখো, তুমি তো পড়তে পারবা না, আয়াতুল কুরসিটা ছেড়ে রাখো যদি এরকম কিছু পাও। আচ্ছা, উনি কি করলো, হঠাৎ করে এই শব্দটা আস্তে আস্তে আরো ঘন হতে থাকলো। এখন কেউ পা থেকে মাথা সারা শরীরে গোসল করছে। পানি পড়া এবং গোসল করার শব্দ দুইটাই আলাদা, আপনারা আমি সবাই জানি। গোসলের শব্দ একটু ডিফারেন্ট রাসেল ভাই। কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করলে আপনি বুঝতে পারবেন কেউ বালতি থেকে পানি নিয়ে গোসল করছে। রাত ভর তার নিজের রুমের বাথরুমে তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে, তার হাজবেন্ডটা পাশের রুমে শোয়, তার মেয়েকে ধরে সে ঘুমিয়ে আছে। রাত ভর এই বালতি থেকে পানির শব্দ কন্টিনিউয়াসলি বালতি থেকে পানির শব্দ হচ্ছে এবং তার একটা এরকম অ্যাট্রাক্ট করছে যে আমি একটু যাই বাথরুমে কি অবস্থা দেখি, কিন্তু সে ভয়ে আর যায় না। পরের দিন ওই দিনই আপনার মেয়েটা ওনার নিজের মেয়ে, ওনার প্রথম একটা মেয়ে আছে, আমি বলতে ভুলে গেছি, ওনার একটা মেয়ে আছে, ওনার মেয়েটা স্কুলে পড়ে, 8 থেকে 9 বছর বয়স। আচ্ছা, ওকে, সরি একটু বেশি, 10 বছরের মতো বয়স। আচ্ছা, তো উনি কি করলো যে মেয়েটাকে ধরে সারা রাত কাটালো। উনি বললো যে আপনাদের আজানের মধ্যে কি আছে আমি জানি না। যখনই দূরের আজানটা পড়া শুরু হলো তখন পানি পড়ার শব্দটা চলছে কিন্তু গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। পানি পড়ার শব্দটা চলছে, গোসলের শব্দটা বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে আজান যখন সব মসজিদে পড়া শুরু হলো এবং আমাদের বাসাটা মসজিদের পাশেই, যখন মসজিদে আজানটা হলো তখনই উনি সাডেন স্টপ পেয়ে গেল। আর কোনো শব্দ নাই বাথরুম থেকে, একটা শব্দ নাই বাথরুম থেকে। আপনি রাসেল ভাই, আপনি চিন্তা করেন আপনার রুমের মধ্যে শুয়ে আছেন, হঠাৎ করে আপনার বাসায় কেউ নেই, আপনি একা, আপনার বাথরুম থেকে পানি পড়ছে, কেউ গোসল করছে, আপনি কি চিন্তা করবেন? আপনি চিন্তা করে কিছু কুল পাবেন না, আসলে আপনি কিনারা পাবেন না খুঁজে। উনি সহ্য করেছে। উনি তার ফ্রেন্ডকে বলে এই ঘটনা, বলে যে এক কাজ করি, তুমি ওনার কাছে যাও। ওনার নামও আমি বলছি না, যার কাছে যিনি গেছেন। তো উনি হিন্দু, তো উনি গেছেন ওনার বাসায় যাওয়ার পরে, ওনার বাসাটা ঢাকারই একটা জায়গায়, যাওয়ার পরে ওই লোক বলছে যে মা তুমি বসো, আমি পশ্চিমমুখী হয়ে থাকি। উনি দেখে যে একটা লোক রুমের ভিতরে পশ্চিম দিকে জায়নামাজ দিয়ে বসে আছে। তো উনি বলে যে কাকা আমি কি মাটিতেই বসবো, আমি হিন্দু। বলে যে না কোনো সমস্যা নেই, হিন্দু মুসলিম কোনো সমস্যা না। কথা হচ্ছে যে
আর তোমাকে মাটিতে বসতে হবে না, তুমি চেয়ারে বসো। তুমি জাস্ট তোমার প্রবলেমের কথাটা, যখন তুমি একটা সালামের শব্দ শুনবে তুমি তোমার প্রবলেমের কথাটা বলতে থাকবে। তো ঠিক একইভাবে উনি যাই হোক কথাবার্তা বলার পরে, এখানে ঘটনা দেওয়ার পরে উনি বলল যে তোমাকে আমি একটা কথা বলি, তোমার খুব কাছের মানুষজন তোমার এই ক্ষতিটা করতে চাচ্ছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে বাথরুমের মধ্যে তুমি যে গোসলের শব্দ পাচ্ছ, গোসলের শব্দ পেয়েছো, এটা তোমার মেরে ফেলার শব্দ ছিল। ও মাই গড। এবং তুমি যদি বাথরুমটা খুলে তাহলে দেখতে সর্বনাশ হয়ে যেত। তাহলে তুমি হয়তো মারাই যেতে। তোমাকে এইসব জিনিস করতে হবে। 2 কবরের মাঝখানে কিছু টাস্ক দিল, এই সেই দিল। আমি রাসেল ভাই অনেক কিছু স্কিপ করে যাচ্ছি, অনেক কিছুই বলতে পারছি না, কারণ আমি নিজেও খুব ট্রমাটাইজড ঘটনাটা শোনার পরে। আমি যখন শুনি গতকালকে ঘটনা ঘটেছে, আমার আসলে রাসেল ভাই কিছু বলার নাই। কিছু জিনিস রাসেল ভাই ঘটনা হিসেবে উপস্থাপন করা যায় না, কিছু জিনিস আসলেই লাইফটাকে চেঞ্জ করে দেয়। তো ওই হুজুরের কাছ থেকে সে যখন কিছু টাস্ক নিল, টাস্কগুলো কন্টিনিউ করতে থাকলো, একটা পর্যায়ে সে দেখলো ওই পচা গন্ধ, বিকট গন্ধগুলা রুম থেকে চলে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। সে আর কোনো গন্ধ পাচ্ছে না। এটা এমন না যে তার মেয়ে পাচ্ছে, এটা শুধু তিনিই পাচ্ছেন। তিনি কোনো কিছু রান্না করলে সেটা তিতা হয়ে যায়, এবং সেই রান্না করা জিনিস শুধু তিতাটা তিনিই বোঝেন, আর কেউ তিতা বোঝেন না। এবং বাসার লোকজন যে তার রান্না খায় এমন কিছু না, তার রান্না কেউ খেতে পারে না, শুধুমাত্র তার হাজবেন্ড আর তিনি তিতা হয় তার খাওয়া, আর সবাই খেতে পারে। তো একটা পর্যায়ে বোঝা গেল যে তার কন্ডিশনটা আস্তে আস্তে আগের মতো নাই, সে ধিমে পড়লো। একটা পর্যায়ে ওই হুজুরকে বলল যে আপনি যেভাবে পারেন আমাকে একটু বিজি করার চেষ্টা করেন, তো এমন কিছু তদবির দেন যাতে আমি একটা চাকরি করতে পারি, আমি যেন বাইরে একটু বিজি থাকতে পারি। এইসব জিনিস ঘটতে করতে একটা পর্যায়ে হুজুর বলে যে ঠিক আছে, তুমি এই তদবিরটা একটু ফলো করো, আল্লাহ তাআলা যদি মর্জি হয় তুমি সামনের মাসের 10 তারিখের মধ্যে একটা খবর পাবা। ঠিকই একটা রিনাউন জায়গা থেকে তাকে ফোন দিয়ে ফেললো, তার চাকরিটা হয়ে গেল। চাকরিটা করা অবস্থায় এরকম প্রতিদিন রাত্রেবেলা তার আশেপাশে এই পচা মাছের গন্ধ, এই সেই হতে মানে গন্ধ আসতে থাকলো, আর এর মধ্যে যতবারই সে কনসেপ্ট করলো ততবারই মেয়ে অবর্ষণ হতে থাকলো। মোটমাট কত? এবং টোটালি মোটামুটি 10 থেকে 11 বার তার অ্যাবর্শন হয়ে গেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দিয়ে আমি একটু শেষ করতে চাই, আমি আর টানতে চাই না রাসেল ভাই ঘটনা টানার মতো শক্তি আমার নাই আসলে। উনি আমাকে যে বলেছেন, গতকালকেও তিনি ডিফারেন্ট জিনিস ফিল করেছেন। ছোট একটা ইনসিডেন্টের কথা বলি, উনি এই ঘটনাগুলো যখন চাকরি পাওয়ার পর, চাকরি যখন হয়ে যায়, বাসায় আসে টায়ার্ড হয়ে একদিন, সেদিন রাসেল ভাই ওনার গলার ভেতরে, আমি একটু আগে আপুর ঘটনা বলেছি, ওনার ঘটনা একটু ডিফারেন্ট, কিন্তু ওনার গলার উপর দিয়ে মনে হয় যে কেউ মুরগির পালক দিয়ে গলা দিয়ে কে জানি ছুঁয়ে গেল। পরের দিন সকাল থেকে সেই গলার মধ্যে একদম মানে গলা জবাই করার যে দাগ, এরকম একটা দাগ হয়েছিল। এবং সে যখন তার ফ্রেন্ডকে এই ঘটনাটা শেয়ার করলো, বললো কবে হয়েছে? এগুলো গত পরশু দিন তো আমার গলাকে জানি চাপ দিয়ে রাখছে। ভাবা যায় তোমার সাথে আমার এইসব জিনিস শেয়ার করে ঠিক হয় নাই। তোমার সাথে আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, আমি তোমাকে এত সাজেস্ট দিছি, আমার ভুল হয়েছে, তোমার এই ঘটনাগুলো এখন আমার সাথে ঘটতেছে, প্লিজ আমার পিছা ছাড়া আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তার সাথে খুব রাফ বিহেভ করে দিল। সে একটু একা হয়ে গেল, কিন্তু ওই হুজুরের সাথে যেহেতু তার কানেকশন ছিল, সে বারবার ওনার কাছে যাচ্ছে, বারবার ওনার কাছে শরণাপন্ন হচ্ছে, টাস্ক দিচ্ছে রাসেল ভাই, কিন্তু কিছুতেই কোনো টাস্কে কাজ হচ্ছে না, শেষ করতে পারছে না। কোন একটা স্টেপে উল্টা পাল্টা। লাস্টের লাইনটা কি ছিল রাসেল ভাই? যে আমি হয়তো মারা যাব, আমার মেয়েটা হয়তো এতিম হয়ে যাবে, ব্যাটে বলে যদি মিলে যায় আমি হয়তো বেশি দিন সার্ভাইভ করবো না। আমি আর সিমটমস গুলার নাম বলছি না, যে এই সিমটমস এর কারণে তার মারা যায়। আমি অনেরে সবকিছু শেয়ার করতে পারছি না রাসেল ভাই, কিছু জিনিস আমি অ্যাভয়েড করছি রাসেল ভাই। এই জিনিসটা তার কাছের মানুষ গ্রহণ করছে, তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টটা কিন্তু খুব খারাপ যখন আপনি শুনবেন 11টা অ্যাবর্শনের, 11টাই বাচ্চা ছেলে, সবগুলোই ভয় ছিল। তার মানে তার বংশ বৃদ্ধি যাতে কোনো ছেলে দিয়ে না হয়, এটাও একটা রিজন। আচ্ছা, এখন বুঝতে পারছি। এটা একটা ঘটনা রাসেল ভাই, আমি আর কোনো ঘটনা শেয়ারও করার মতো অবস্থায় নাই। আমি আসলে আমার মাথা ঘুরছে রাসেল ভাই, আমি আপনাকে সত্যি করে বলছি, কিছু ঘটনা পাগল করার মতো ঘটনা। আমি অনেক ঘটনা শেয়ার করছি 9 বছরে 8 বছরে, যতদিন পর্যন্ত ভূতে ফেম ছিল, আমি অনেক আগের থেকে আসি। আমার এই ঘটনা বলার পর মাথা ঘুরাচ্ছে, বারবার মাথা ঘুরাচ্ছে রাসেল ভাই।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রিয় লিসেনার্স, এই এপিসোডে আপনারা শুনবেন গ্রামের ভয়ঙ্কর ঘটনাগুলো। এছাড়াও আরো অনেক ঘটনা শুনতে পাবেন। শুধুমাত্র বাছাইকৃত ভয়ঙ্কর ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে আজকের এপিসোড। আপনারা যারা বাছাই করা ঘটনাগুলো শুনতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে অসংখ্য ঘটনা পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেই ঘটনাগুলো শুনে আসতে পারেন। আমরা প্রতিদিন রাত 10টায় এই চ্যানেলে নতুন নতুন ঘটনা পাবলিশ করি। তো চলুন আজকের ভিডিওতে যে ঘটনাগুলো শেয়ার করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে আসি। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। কুমিল্লার ডক্টর তাহিয়া শারমিন সন্না, ওনার একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। চলুন ঘটনাটি শুরু করি। দিনটা ছিল শুক্রবার। ওই দিন এই স্বর্ণা আপু উনি ছিলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে। প্রতি শুক্রবার উনি এবং ওনার হাজব্যান্ড সেই ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখতে যান। সেদিনও গিয়েছিলেন, আর ওনার হাজব্যান্ড একজন ডক্টর। তো ওই সময়ে বৃষ্টির সিজনটা চলছিল, মানে এই 2024 সালের কথা বলছি আর কি। শেষ বিকেলে ওই সময় ঝড় শুরু হয়ে গিয়েছিল, এই কারণে তখন রুগী কেউ ছিল না। এক পর্যায়ে ইলেকট্রিসিটিও চলে গেল। তখন এই স্বর্ণা আপুর সাথে তারই অ্যাসিস্ট্যান্ট, যার নাম হলো খাদিজা, সে ছিল। এই অ্যাসিস্ট্যান্টরা যে কাজটা করেন, ডাক্তারের কাছে রুগী যাওয়ার আগেই রুগীর ওজন, প্রেশার ইত্যাদি মেপে নোট করেন, এবং এগুলো যখন ডক্টরকে দেন, ডক্টর এই জিনিসগুলো দেখে রুগীর স্বাস্থ্য সম্পর্কে অবগত হতে পারেন এবং তাকে চিকিৎসা সেবা দিতে বেশ সুবিধা হয় আর কি। তো এই খাদিজা এই কাজটা করে থাকেন আর কি। আর যেহেতু আবহাওয়া ওই সময় খারাপ, ইলেকট্রিসিটিও চলে গেছে, তখন এই স্বর্ণা আপু এই খাদিজার সাথে বিভিন্ন প্যারানরমাল বিষয় নিয়ে আলোচনা শুরু করেন। এক পর্যায়ে এই খাদিজা তার মায়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা স্বর্ণা আপুকে বলেন। মূলত সেই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। খাদিজার বাবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দোলা নামক এলাকায়, এটিও কুমিল্লাতেই। তো তার মায়ের সাথে যখন ঘটনাটি ঘটে, সালটা ছিল তখন 1993। আর ঘটনা যখন ঘটে তখন খাদিজার মা, যার নাম হচ্ছে রাজিয়া বেগম, তখন সদ্য বিবাহিতা। খাদিজার পিতার নাম আবুল কালাম। এই আবুল কালাম মিয়াদের বাড়ির উঠানে ছিল একটা বড় বড়ই গাছ। যখন বড়ই পাকতো, সবাইকে দিয়ে এবং খেয়েও শেষ করা যেত না, এত বেশি বড়ই হতো, যেহেতু গাছটা অনেক বড় ছিল। তো রাজিয়া বেগমের আবার এই বড়ইয়ের প্রতি ছিল ছোটবেলা থেকে অনেক আকর্ষণ। আর ওখানে তো অনেকে এসেই বড়ই পারতো তার শ্বশুরবাড়িতে। বিনা অনুমতিতে কেউ বড়ই পারতে গেলে উনি আবার রাগ করতেন। যদিও বা বিয়ের আগে অনেকেই বড়ই পেরে নিয়ে যেত আর কি, কিন্তু উনি আসার পর এই কাজটা পছন্দ করতেন না, যে কেউ না বলে বড়ই পেরে নিয়ে যাবে, এটা তার কাছে ভালো লাগতো না। তো এরকম কাজ কেউ করলে শাশুড়ির কাছে নালিশ করতেন। নিজে সরাসরি তেমন কিছু বলতেন না, যেহেতু নতুন বউ, কিন্তু শাশুড়ির কাছে নালিশ করতেন। শাশুড়ি এসেও তাদেরকে বকাঝকা করতেন এবং বলতেন যে এইভাবে আর বড়ই নিবা না, আমাদের বাড়িতে বড়ই পাগল এক বউ আসছে, সে বড়ই খায় তো খাই, বড়ই দিয়ে হরেক রকমের আচারও বানায়, আর এগুলোর জন্য প্রচুর বড়ই লাগে। তোমরা বড়ই পারতে হলে আমাদেরকে বলে পারবা, না জানিয়ে পারবা না। তো এইভাবে বলে দিতেন আর কি। আগের মতো এতটা স্বাধীনতা আর কি ওই লোকদের ছিল না, যে ইচ্ছা মতো বড়ই গাছ ঝাঁকিয়ে দিবে, নিচ থেকে বড়ই কুড়িয়ে নিয়ে চলে যাবে। তো যাই হোক, একদিনের ঘটনা, মাগরিবের আজান হয়ে গেছে, তখনও কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি। বাড়ির যারা মহিলারা আছেন তারা তাদের ঘরে মাগরিবের নামাজ আদায় করছেন, পুরুষরা মসজিদে গিয়েছেন। এমন সময় হঠাৎ করে এই রাজিয়া বেগম দেখতে পান যে বেশ অনেক লম্বা একটা মহিলা ওই বড়ই গাছের তলা দিয়ে দ্রুত বের হয়ে যাচ্ছে তাদের উঠোন পেরিয়ে। আর মহিলার শাড়ির আঁচলের কোচে কিছু রাখা, অনেক ভারী হয়ে কোচটা নেমে এসেছে আর কি। তো রাজিয়া বেগম বুঝলেন যে এই মহিলা নিশ্চয়ই বড়ই চুরি করে নিয়ে যাচ্ছে। মাগরিবের নামাজে সবাই দাঁড়িয়েছে,
এই সময় তো গ্রামের মহিলারা বাইরে বের হয় না, এই সুযোগে মহিলা এসে অনেকগুলো বড়ই নিয়ে যাচ্ছে। আর একসাথে এতগুলো বড়ই নিয়ে যাচ্ছে না বলে এটা দেখে ওনার মেজাজটা তো খারাপ হয়ে গেল। তো রাজিয়া বেগম দ্রুত সেই মহিলাকে পেছন থেকে ডাকেন এবং বলেন, এই কি ব্যাপার, এই সময় আপনি এখানে আসছেন কেন? আর এই সময় কেউ বড়ই পারে নাকি? এই সন্ধ্যার সময় কেউ গাছ থেকে বড়ই পারে? আপনি আসছেন কেন? এই সময় তো নামাজের সময়, আপনার তো বাড়িতে থাকার কথা। তো সেই লম্বা মহিলা কিন্তু পেছন ফিরে তাকালো না, কিছু বললও না, সে চলে যাওয়া শুরু করলো। তখন রাজিয়া বেগমের শাশুড়িও এসে যোগ দিলেন, কারণ যখন দেখলেন যে তার ছেলের বউ কাকে যেন কিছু বলছে, উনিও বের হয়ে এসছেন আর কি। তো এই যে ওই যে লম্বা মহিলাটা তাকে কিন্তু অনেক কথা বলার পর সে পেছন দিকে তাকাচ্ছে না। একটা পর্যায়ে কি করে, এই রাজিয়া বেগম সে একটা ছোট ঢিল ছুঁড়ে মারে ওই মহিলার দিকে এবং মেরে বলে, এই থামেন, নিজেই পরিচয় বলেন, কোন বাড়ির বউ আপনি? আর একটা ব্যাপার হলো, ওই যে রাজিয়া বেগমের শাশুড়ি, উনি চিন্তা করছেন যে আমি এই গ্রামে এত বছর আছি, এত লম্বা মহিলাকে তো কখনো দেখি নাই। এই কারণে ওনার একটু আগ্রহ ছিল যে মহিলাটাকে একটু দেখি, উনি তো চিনতে পারছিলেন না। তবে এই ঢিল মারার পরও ওই লম্বা মহিলা পেছন দিকে তাকালো না, তবে কথা বলে ওঠে, বড়ইয়ের জন্যই তো এমন করছিস, নে বড়ই নে। বলে তার আঁচলের কোচে যে বড়ইগুলো ছিল গিট মেরে ঝুলিয়ে রেখেছিল, সেই কোচ খুলে সব বড়ই মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে অতি দ্রুত চলে গেল। এরপরে যখন এই আবুল কালাম মিয়ার বাবা তথা রাজিয়া বেগমের শ্বশুর বাড়িতে আসার পরটা শুনলেন, তখন সবাইকে বেশ বকাঝকা করলেন যে এইটা কি কোনো কাজ? একজন বড়ই নিয়ে যাচ্ছে সন্ধ্যার সময়, তোমরা তাকে দাঁড় করিয়ে পিছন থেকে ঢিল ছুঁড়ে এই কাজটা করলা। বড়ই নিচে তাতে কি হয়েছে? না নিচেই তাই বলে এরকম আচরণ করবা নাকি? আর এই রাজিয়া বেগমের শ্বশুর যে রাগারাগি করছেন এর পিছনে একটা কারণ ছিল। উনি এই বকাঝকার একটা পর্যায়ে বলছিলেন যে তোমরা জানো না যে সন্ধ্যার সময় অনেক কিছুর আনাগোনা থাকে, তোমাদের তখন বাইরে বের হওয়ার দরকার কি ছিল, আর একে আঘাত করলা কেন? এইভাবে উনি বেশ বকাঝকা করলেন। তো যাই হোক, চলে গেল বেশ কয়েকটি মাস। তো রাজিয়া বেগম তখন প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা হলেন। পরিবারের সবার আদর আর মনোযোগের কেন্দ্রে তখন তিনি। তার গর্ভ যখন 5 মাসের, তখন থেকেই শুরু হয় এক সমস্যা। এর মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, মানুষ এটা ভুলেই গেছে বলতে হবে। রাত তখন 3টা কি 3:30 বাজে, এর মধ্যে তার ঘুম ভেঙে যায়। উনি যাবেন ওয়াশরুমে, তো একাই চলে গিয়েছেন ওয়াশরুমে আর কি। তো গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের সাইডে থাকে আর কি, বা উঠোনের একটা সাইডে থাকে, অ্যাটাচড থাকে না আর কি। আর রাজিয়া বেগম যথেষ্ট সাহসী একজন মহিলা, উনি নর্মালি রাত্রেবেলা বাইরে বের হওয়ার সময় কাউকে নিতেন না, একাই যেতেন ওয়াশরুমে। কিন্তু মূল সমস্যা সেটা না, সমস্যা হলো তিনি সেই রাতে ওই 3টা কি 3:30টার দিকে উঠে যে ওয়াশরুমে গিয়েছেন, ওয়াশরুম থেকে যখন ব্যাক করছেন উনি দেখেন পুরো উঠোনে অনেকগুলো বড়ই পড়ে আছে। তো রাজিয়া বেগম তো অনেক খুশি, উনি বড়ই কুড়াতে থাকেন। কিন্তু উনি ভুলেই যান যে এখন বড়ইয়ের সিজন না, গাছে একটা বড়ইও নাই। তাহলে এত রাতে এই বড়ই উঠোনে আসলো কিভাবে? ওই সময় কিন্তু ওনার এটা মনে আসে নাই। উনি বড়ই কুড়াতেন এবং প্রায় একটা বড় পাতিলের পুরোটা ভর্তি করে ফেলতেন বড়ই দিয়ে। রাতের বেলা তো আর কাউকে ডাকতেন না, ওই পাতিলটা ঘরের একটা কোণে রেখে দিতেন। সকালে উঠে পাতিল উনি ঠিকই পেতেন, কিন্তু পাতিলের মধ্যে একটা বড়ইও খুঁজে পেতেন না। এরকম পরপর 3-4 দিন হওয়ার পর বিষয়টি রাজিয়া বেগম তার স্বামী আবুল কালাম মিয়াকে জানান। এই আবুল কালামের আবার ঘুম ছিল মারাত্মক, সে ঘুম কাতুরে হিসাবে বেশ পরিচিত ছিল। মানে দিন দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তার ঘুম সহজে ভাঙবে না, এমন ঘুম কাতুরে উনি। আবুল কালাম বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ডাক দিবে এরপর থেকে। তখন ওনার স্ত্রী বলছেন, মানে রাজিয়া বেগম বলছেন যে তুমি তো ঘুম থেকে ওঠো না। তখন উনি বললেন যে না ঠিক আছে, আমি উঠবো, তুমি আমাকে ডেকো। এখন এই সিচুয়েশনে তো তাকে যেতেই হবে, উঠতেই হবে, ঘুম কাতুরে হলেও আর কি। আর ওনার হাজব্যান্ডও বলছিলেন যে তুমি এই ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাও, ফেরার সময় এই ভুলভাল এই সমস্ত দেখো আর ভুলভাল বলো, এগুলো বিশ্বাসযোগ্য না, কারণ এখন বড়ইয়ের সিজন না, সারা রাত ধরে বড়ই কুড়াও তুমি।
এটা কি কোনো সুস্থ মানুষের কথা? এটা বলে আবুল কালাম বেশ হাসি তামাশা করতেন ওনার স্ত্রীর সাথে। কিন্তু রাজিয়া বেগম এই কথাটা তার শাশুড়িকে জানান। কারণ হচ্ছে এতক্ষণ ধরে বড়ই উনি তুললেন, এগুলা নাই। শুরুর দিকে উনি বিষয়টা ওইভাবে পাত্তা দেন নাই, চিন্তা করেছেন কেউ হয়তো বা চুরি করে নিয়ে গেছে বড়ই, শ্বশুরবাড়িতে কতজন আসে, তো এইটা উনি প্রথম দিকে বলেন নাই। কারণ উনি সন্তান সম্ভবা ছিলেন, উনি এটা নিয়ে বেশি কথাবার্তা বললে আবার কেউ মস্করা করতে পারে যে এই অবস্থাতেও তোমার বড়ই খাওয়ার লোভ গেল না। এই জন্য উনি প্রথম দিকে ওনার শাশুড়ি বা অন্য কাউকে কিছু বলেন নাই। কিন্তু যখন উনি দেখলেন যে নিশ্চয়ই এখানে অস্বাভাবিকতা রয়েছে, এরপরে মূলত ওনার শাশুড়িকে কথাটা উনি জানিয়েছিলেন। ওনার শাশুড়ি বিষয়টা শোনার সাথে সাথে বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হচ্ছে। উনি দ্রুত একজন কবিরাজকে ডেকে নিয়ে আসেন, রাজিয়া বেগমের শরীরে ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু এই বউ এবং শাশুড়ি কেউই ওই কবিরাজকে ওই যে মাস 6 আগে ওই লম্বা ঘোমটা দেয়া এক বিশাল দেহী মহিলার কথা কিন্তু কবিরাজকে বলেননি, বা বলার কথা মনেও ছিল না। কেন ওরা আসলে বিষয়টাকে তো গুরুত্ব দেন নাই, কারণ ওই ঘটনা ঘটার পর তো কিছুই হয় নাই। এই কারণে হয়তো ভুলে গেছেন বা মনে থাকলেও বলেন নাই। এরপর থেকে অবশ্য রাজিয়া বেগম রাতে ওয়াশরুমে গেলে ওনার হাজব্যান্ডকে ডাকতেন না, জানতেন যে ওনার হাজব্যান্ডকে ডাকতে গেলেও 15 মিনিট লাগে তার ঘুম থেকে একটু স্বাভাবিক হয়ে উঠতে। এই জন্য ডাকতেন না, উনি ওনার শাশুড়িকে ডাকতেন, শাশুড়িকে নিয়ে যেতেন। তো কয়েকটা রাত আর কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক চলছিল। এর মধ্যে কি হয়, এই আবুল কালামের ছোট বোন, তার নাম হলো রাবেয়া। এই রাবেয়াও সন্তান সম্ভব ছিলেন। তিনি শ্বশুরবাড়ি থেকে তার বাড়িতে চলে আসেন, মানে তার মায়ের বাড়িতে চলে আসেন। তো ওখানে তার একটা বেবি হয়। এদিকে রাত জেগে নতুন মা আর এই যে রাজিয়া বেগমের যিনি শাশুড়ি, তিনিও তো তার মেয়ের নতুন বাচ্চা আর তার মেয়ের সেবা করছিলেন। এখন রাজিয়া বেগম চিন্তা করছেন যে আমার শাশুড়ি তার মেয়ের সেবা করছে, তার মেয়ের বাচ্চা সেবা করছে, সারাদিন কষ্ট করে, আবার রাতের বেলা ডাকবো না, থাক ডাকবো না। তো উনি ওয়াশরুমে যাওয়ার সময় রাতের বেলা আর শাশুড়িকে ডাকেন নাই। সব কিছু তো স্বাভাবিক চলায়, শাশুড়িকে আসলে ডাকার উনি প্রয়োজনও মনে করেন নাই। তো এক রাতের ঘটনা, রাজিয়া বেগম ওয়াশরুমে গিয়েছেন, উনি কিন্তু সাথে একটা আলো নিয়ে ঢুকেছেন। হঠাৎ করে বাইরে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। তো ওয়াশরুমের দরজার নিচে কিন্তু কিছুটা ফাঁকা জায়গা ছিল। উনি ওই একদম ওই ফাঁকা জায়গার ওইখানে, মানে দরজার ঠিক বাইরে কয়েক ইঞ্চি দূরে দেখতে পেলেন দুটো পা। তার মানে ওখানে কেউ দাঁড়িয়ে আছে। তবে এই পা কিন্তু মানুষের পায়ের মতো ছিল না, দেখে মনে হচ্ছে অনেকটা গরুর খুরের মতো পা, খুর রয়েছে পায়ে। আর বাইরে থেকে তার শাশুড়ির কণ্ঠে কথা বলছে যে কিরে রাজিয়া, আর কতক্ষণ, বাইরে বের হ। রাজিয়া বেগম কিন্তু বুঝতে পেরেছিলেন যে বাইরে কোনো মানুষ দাঁড়িয়ে না। রাজিয়া বেগম ভয় পেয়েছেন কিন্তু সাহস হারালেন না। উনি বুঝতে পারলেন যে সাহস যদি এখন হারাই না, তখন কিন্তু নিশ্চিত আমার মৃত্যু হবে। উনি সাহস করে বললেন যে কে তুমি, কি চাও? তখন আবার বাইরে থেকে বলছে, আরে দরজা খুলে বের হ, আমি তো শাশুড়ি। তো উনি দরজা খুলে বের হয়েছেন। তখন উনি দেখেন অনেক লম্বা একটা মহিলার অবয়ব, শাড়ি পরা, চেহারা ভালো মতো বোঝা যাচ্ছে না। সেই মহিলা বলে ওঠে তখন, কিরে, আগে তো বড়ই চেয়েছিলাম, এখন কিন্তু বড়ই আমার প্রয়োজন নাই, এখন তোর বাচ্চাটাকেই আমার চাই। এই বলে বিকট এক হাসি দেয়। হাসি দিয়ে এমন জোরে দৌড় দিয়েছে, মনে হচ্ছে বাতাসের গতিতে দৌড় দিয়ে পাশে একটা পুকুর ছিল, পুকুরের পানিতে ঝাঁপ দিল, ঝপাস করে একটা শব্দ হলো, এরপরে সবকিছু মিলিয়ে গেল। উনি তো তাড়াতাড়ি গিয়ে ওনার শাশুড়িকে ডেকেছেন যে মা এই ঘটনা। ওনার শাশুড়ি উঠে যখন এটা শুনেছেন তখন তো বুঝতে পারলেন যে আবার শুরু হয়েছে কোনো একটা সমস্যা। পরের দিনই সেই কবিরাজকে ডেকে আনা হয়। কবিরাজ আবারও ঝাড়ফুঁক করে দিয়ে যান। এর 2 মাস পরে রাজিয়া বেগমের ডেলিভারি পেইন ওঠে। মূলত তার ডেলিভারি পেইন ওঠার সময় ছিল আরও 2 মাস পরে, কিন্তু 2 মাস আগে ডেলিভারি পেইন উঠেছে। সকাল থেকে সন্ধ্যা অবধি সেই ব্যথা ছিল। মাগরিবের পরের সময়টাতে গিয়ে রাজিয়া বেগম একটা পুত্র সন্তান জন্মদান করেন, কিন্তু সেই পুত্র সন্তান ছিল মৃত। আর আরো ভয়ঙ্কর
ব্যাপার হচ্ছে সেই বাচ্চার পা দুটো নাকি অনেকটা গরুর খুরের মতো ছিল। এই বিষয়টা জানাজানি হলে তো গ্রামের মধ্যে কানা ঘোষা শুরু হবে, অসম্মান হবে। এসব ভেবে সেই রাতের ভিতরে সেই শিশুটিকে দাফন করা হয় কোনো প্রকার গোসল, কাফন বা জানাজা ছাড়াই। আর তার পরদিন ভোরবেলা রাজিয়া বেগমকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কয়েক মাস থেকে আসার জন্য, যেন গ্রামে বলা যায় যে সে মূলত বাড়িতে গিয়েছে, প্রথম সন্তান মায়ের বাড়িতে হবে, এরপর সে চলে আসবে। পরে জানানো হয় যে রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছেন। সত্য ব্যাপারটাই বলা হয়, আসলেই তো রাজিয়া বেগম মৃত সন্তান প্রসব করেছিলেন আর কি। তো এটা নিয়ে তার মানুষজন অত চিন্তা ভাবনা করে নাই। তো এভাবেই মূলত ঘটনাটি চাপা পড়ে যায়। এর প্রায় 3 মাস পর রাজিয়া বেগমকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আনা হয়। সবকিছু আবারও স্বাভাবিকভাবেই চলছিল, দিনকাল ভালোই যাচ্ছিল। তো বেশ কিছুদিন পর আবার সমস্যা দেখা দেয়। সমস্যাটা কখন দেখা যায়? রাজিয়া বেগম যখন পুনরায় অন্তঃসত্ত্বা হন। ওনার গর্ভ যখন 4 মাসের, তখন উনি এক রাতে ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। আর উনি ওনার শাশুড়ি রুমের বাইরে থেকে শাশুড়িকে ডাকছেন আর কি। তো শাশুড়িও ওনার সাথে সাথে বের হয়েছেন আর কি, ওনার সাথে যাবেন আর কি, এগিয়ে দিয়ে যাবেন ওয়াশরুম পর্যন্ত। তো উনি তো জানতেন যে ওনার ছেলের বউ মাঝে মাঝে ওয়াশরুমে যাওয়ার জন্য ডাক দেয়, আর উনিও উঠে পড়েন আর কি। উনি তো বের হয়েছেন। রাজিয়া বেগম ওনার শাশুড়ির সাথে হাঁটা শুরু করেছেন ওয়াশরুমের দিকে। এখন হয় কি, ওই উঠোনে নেমে ওয়াশরুমটা যেদিকে, ওই দিকে তো রাজিয়া বেগম যাবেন, কিন্তু তার শাশুড়ি কি হয়েছে, উল্টো দিকে যাচ্ছে, দ্রুত গতিতে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। উল্টো দিকে হলো ওই বড়ই গাছটা রয়েছে, বড়ই গাছের তলায় তার শাশুড়ি গিয়ে দাঁড়িয়ে আছে। আর সেখানে গিয়ে যে দাঁড়িয়ে আছে, রাজিয়া বেগমের দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, ওভাবেই দাঁড়িয়েছেন, পেছন দিকে ঘুরে তাকাচ্ছে না। তো রাজিয়া বেগম তার শাশুড়িকে ডাকলে, যে মা ওই দিকে কেন গেলেন, ওয়াশরুম তো এইদিকে, এদিকে যাবো তো, এদিকে আসেন। তখন ওই দিকে ঘুরেই রাজিয়া বেগমের শাশুড়ি হাসতে লাগলেন আর বললেন, চুপচাপ থাক, দেখছিস না কত বড়ই পড়ে আছে, আমি এগুলো কুড়াবো। এই কথা রাজিয়া বেগম শুনে এমন ভয় পেয়েছেন তার বলার মতো না। আর রাজিয়া বেগম দেখলেন সত্যি উঠোনে অনেক বড়ই ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে রাজিয়া বেগম বুঝতে পারলেন যে আবার ভয়ঙ্কর কিছু হতে চলছে। উনি বিকট এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। চিৎকার শুনে উঠোনের আর এক প্রান্তে থাকা গরুর গোয়াল ঘরে ঘুমন্ত আবুল কালাম সাহেবদের কর্মচারী রবিউল উঠে আসে এবং সেও দেখতে পায় উঠান ভরা বড়ই। রাজিয়া বেগম অজ্ঞান, আর রাজিয়া বেগমের শাশুড়ি ভয়ঙ্করভাবে হাসছে। রবিউল এটা দেখেও ভয় পায়। তো এটা দেখে আরো বেশি ভয় পায়, সেটা হলো এই রাজিয়া বেগমের শাশুড়ি অনেকটা ব্যাঙের মতো লাফাতে লাফাতে বাড়ির উঠান পার হয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। এটা তো একদম স্বাভাবিক না। এইবার রবিউল চিৎকার চেঁচামেচি শুরু করে এবং চিৎকার করতে করতে বাড়ির সবাইকে তো জাগিয়ে তুলেছে। আর রবিউল আরো বেশি অবাক হয় যে তার চিৎকার চেঁচামেচির পর দেখা গেল যে রাজিয়া বেগমের শাশুড়ি চোখ কসলাতে কসলাতে দরজা খুলে বের হয়ে আসছে। মানে উনি ঘুমাচ্ছিলেন। আবুল কালাম সাহেব ওনার স্ত্রীকে উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকা দেখতে পেয়ে দৌড়ে সেখানে যান। আর রবিউল বলে, চাচি আপনি ঘর থেকে বের হন কিভাবে, আমি এইমাত্র উঠানে তাহলে কাকে দেখলাম, লাফাই লাফাই কে গেল। আরো অবাক করার ব্যাপার হলো, রবিউল বাড়ির ভেতরে গিয়ে সবাইকে ডেকে বের করে উঠানে এনে, কিন্তু ওখানে মানে উঠোনে তো অনেকগুলো বড়ই ছড়িয়ে ছিটিয়ে থাকা সেও দেখতে পেয়েছিল আর কি, কিন্তু একটা বড়ইও তখন ছিল না। কিন্তু সে সবাইকে জানালো যে একটু আগে অনেক বড়ই এখানে পড়ে থাকতে দেখেছে। সবাই আতঙ্কিত হয়ে কোনো রকমে সেই রাতটা কাটালেন। সকাল হলেই রাজিয়া বেগমের আব্বা আম্মাকে খবর দেওয়া হয়। ওনারা আসলে সম্পূর্ণ ঘটনা জানানো হয়। এরপর দুই পরিবার মিলে আলোচনা করে দেবিদার উপজেলার ধামতি নামক গ্রামের এক মাদ্রাসার বিখ্যাত মাওলানা সাহেবকে এনে বিষয়টা জানাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই হুজুরকে নিয়েও আসা হয়। উনি সবটা শুনে জিন হাজির করবেন বলে জানান। নির্দিষ্ট দিনে জিন হাজির করানো হয়। অনেক চেষ্টা করে জিনের কাছ থেকে তথ্য নেওয়া হয়। জিনটি জানায় যে রাজিয়া বেগমের উপর কালো জাদু করেছে রাজিয়া বেগমেরই আপন চাচি। রাজিয়া বেগমের বাবার সম্পত্তি পাওয়ার জন্য নিজের ছেলের সাথে রাজিয়া বেগমের বিয়ে দিতে চেয়েছিলেন।
কিন্তু রাজিয়া বেগমের বাবা এতে রাজি ছিলেন না। এমনকি রাজিয়া বেগমের চাচাতো ভাই সেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না। কারণ হচ্ছে এই চাচাতো ভাই এবং রাজিয়া বেগম দুজনই ছোটবেলা থেকে হেসে খেলে বড় হয়েছে। এই রাজিয়া বেগমও তাকে আপন ভাইয়ের মতো জানে, ওই চাচাতো ভাইও রাজিয়া বেগমকে আপন বোনের মতো জানে। এই কারণে মূলত তারা দুজনই দুজনকে বিয়ে করতে রাজি ছিলেন না। সমস্যাটা সৃষ্টি করেছে হচ্ছে রাজিয়া বেগমের চাচি। লোভের বশবর্তী হয়ে, সম্পত্তির লোভে তিনি এই কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু যখন দেখলো যে তার নিজের ছেলেও রাজি না, রাজিয়া বেগমও রাজি না, রাজিয়া বেগমের বাবাও রাজি না, তারপরে আর কি করা, কাজ তো আর হলো না, সম্পত্তি হাতছাড়া হয়ে গেল। রাজিয়া বেগমের সংসার নষ্ট করার জন্যই মূলত উনি এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছিলেন। ওই হুজুর টানা 3 দিনের প্রচেষ্টায় সেই জিনকে বোতলে বন্দি করেন এবং তার সাথে থাকা জিনদের মাধ্যমে তথ্য নিয়ে এই কালো জাদুর যে আলামতগুলো বিভিন্ন জায়গায় ছিল সেগুলো সংগ্রহ করে সেগুলোকে ধ্বংস করা হয়। এরপর রাজিয়া বেগমের যথাসময়ে স্বাভাবিকভাবেই একটি পুত্র সন্তান জন্ম হয়, একদম সুস্থ স্বাভাবিকভাবে। আর এই যে খাদিজা, এই খাদিজা হয়েছিল তার পরে, আর তার বড় ভাইয়ের নাম হচ্ছে জুনায়েদ। প্রিয় লিসেনার্স, এই যে বড়ই গাছের নিচে যেই অবয়বটা দেখা গিয়েছিল, এটি যে শুধু বড়ই তুলতে এসেছিল, পিছনে ঢিল মারার কারণে তার পিছু নিয়েছে, বিষয়টা এরকম না। মূলত ব্ল্যাক ম্যাজিক করেই এই ভয়ঙ্কর জিনটাকে চালান করা হয়েছিল। ঘটনার শুরুর দিকে কিন্তু মনে হতে পারে যে এটা হয়তো বা ওই কারণে হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা শেষ দিকে আসলে বোঝা যায় ওই কারণে হয় নাই। এটা একদম পরিকল্পিত একটা ব্যাপার ছিল, রাজিয়া বেগমের ক্ষতি করার জন্য, সংসারটা ধ্বংস করার জন্য। এবং এই কারণে প্রথম সন্তানটা কিন্তু শেষ হয়ে যায়। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে রাজিয়া বেগম ভালো আছেন, সুস্থ আছেন, তার সন্তানাদিরা এখন ভালো আছেন। সেই এক সন্তান খাদিজা, যিনি এই ঘটনাটি ডক্টর তাহিয়া শারমিন সন্নাকে বলেছিলেন, আর সেই ঘটনাটি এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। তো চলে যাই আমরা ঘটনায়। রাসেল ভাই, ঘটনায় যাওয়ার আগে আমি একটু কিছু অডিও ক্লিপও শুনলাম আসলে। জি, আমি আপনাকে শোনালাম। আসলে ঘটনা যাওয়ার আগে আমি নিজেকে একটু নরমাল করছি, হ্যাঁ। কারণ আপনিও আমাকে একটু হেল্প করবেন। তো যেই আপুর ঘটনাটা বলবো তার নামটা আমি বলেই ফেলি, কারণ এইটাতে আমি বলতে পারবো, সেই পারমিশনটা আছে। তার নাম এফ রহমান, পুরা নাম বললাম না, এফ রহমান। তো এই আপুটা, রহমান আপুই বলি কারণ ওনার লাস্টে যেহেতু রহমান আছে। এই আপুটা আমি ওনার বিয়ে হয়েছে 2008 সালে। উনি আমাকে অনেক কষ্টে ফেসবুকে খুঁজে বের করে আমার চেম্বারে ডিরেক্ট এসছে। আমি মনে করেছিলাম ফার্স্টে আমার রুগী, কিন্তু পরে দেখি না, সে রুগী না, সেই ঘটনা বলতে এসছে। পরে আমি একটু স্পেস দিয়ে তার কাছে ঘটনাটা শুনি। আপনি তো শুনতেছেন রাসেল ভাই, তার ঘটনার মতে যে তার 2008-এ বিয়ে হয়। 8-এর বিয়ের পর থেকে তার সাথে কিছু হালকা অ্যাবনর্মাল কিছু ঘটে। পর্দাটা চাপানো ছিল, পর্দাটা খোলা, জানালাটা বন্ধ করা ছিল, জানালাটা খোলা। এগুলি সে কখনোই পাত্তা দিত না। ইভেন এগুলোকে সে অন্যভাবেই নিত। হয়তো সে ঘুমিয়ে আছে, জানালাটাকে খুলে গেছে। একটা সময় তার হাজবেন্ড ইউএসএ চলে যায় স্কলারশিপ নিয়ে। তো তার বাসা মিরপুরে। তো তাদের বাসাটা হচ্ছে 6 তলা। তিনি শ্বশুর বাড়িতেই থাকতেন। তার মা, পরে বলছি তার মার কথা, তার শ্বশুর শাশুড়ি এবং তিনি ওই বাসায় থাকতেন। এই 6 তলা বাসার মধ্যে 6 তলাটাই অর্ধেক ছাদের সাথে অ্যাটাচড, আর বাকি 5 তলাতে ভাড়া দেওয়া। খালি দোতলায় তার শ্বশুর শাশুড়ি থাকতো, এক পাশে একটা ইউনিটে আরেকটা ইউনিট ভাড়া দেওয়া। তো তাদের এটা অনেক আগেরই প্ল্যান যে যখন তার হাজবেন্ড আসবে তো তারা 6 তলায় চলে যাবে। তো এরকম তার হাজবেন্ড চলে যাওয়ার পর শ্বশুর শাশুড়ির সাথে সে দোতলায় থাকে। ঘটনা ঘটে 2013 সালের এপ্রিল মাসে। আমি একটু মনে করার চিন্তা করি, 2013 সালের এপ্রিল মাসে ঘটনাটা ঘটে। সেদিন সে সন্ধ্যার পর শুয়েছিল। শোবা অবস্থায় ওই রুমের দরজা, সে তার শ্বশুর শাশুড়ি থাকে, তার শ্বশুরের অন্য রুমে ছিল। তো শুয়ে থাকা অবস্থায় সে মানে ঘুমন্ত অবস্থায় তার ঘুমটা ভাঙে এরকম যে তার খাটটাকে জানি দোলনার মতো দোলাচ্ছে। এই দোলনাটা খুব নর্মাল দোলনা না, মনে হয় যে মানে ওই যে আপনার শিশু পার্কে যেসব উপর থেকে ছেড়ে দেয় এরকম টাইপের, যে
এরকম টাইপের যে এক পাশ থেকে এক পাশে চলে যাচ্ছে। তার কাছে মনেতে থাকে যে না এইটা হয়তো কোনো আমার ঘুমের মধ্যে অনেকের মাথা ঘোরায়, মনে হয় যে হাতটা ঘুরতেছে নড়তেছে। কিন্তু সাথে চোখ খোলার পর পচা গন্ধ, রাসেল ভাই, পচা গন্ধ, বিকট পচা গন্ধ। চোখ খোলার পর তিনি দেখেন লাইট রুমের জ্বালানো, তার খাটের সামনে একটা মহিলা বসে আছে। সেই মহিলা দুইটা মরা বাচ্চা নিয়ে বসে আছে। এই দুইটা মরা বাচ্চার থেকে বিকট গন্ধ আসছে। এই দুইটা মরা বাচ্চার রক্ত বেড ভিজে গেছে, বেডের মধ্যে রক্তগুলা ছড়ে ছিটায় আছে। আর এই মহিলাটা তার নাকের সামনে চলে আসলো হঠাৎ করে। সে শুয়ে এক থেকে ধরপড় করে উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখলো যে সে তার নাকের সামনে এসে বলে, তোকে যে ক্ষতি করতে চায় সে ক্ষতি করতে পারবে না। এটা বলার পর উনি একটা চিৎকার দিল। ওই মহিলাটা ওই দুইটা বাচ্চা তার বেডের থেকে, ওই যেভাবে ছোট বাচ্চাদের উঠায় না, উঠে জানালা দিয়ে বেরিয়ে চলে গেল। পর্দাটা নড়ছে আর তিনি এক চিৎকার দিল। তার শ্বশুর শাশুড়ি নক করলো, বাড়ির ভিতর থেকে লক করা ছিল। শ্বশুর শাশুড়ি নক করলো, নক করার পর বললো যে তোমার কি হলো? বলো যে না না বাবা, আমি এই ঘুম মানে আমার ঘুম ভেঙে গেছে, তো আমি স্বপ্ন দেখছি। তো তার শ্বশুর শাশুড়ির সময় সন্ধ্যা 7টা-8টা বাজে শ্বশুর শাশুড়ি চলে যায়। আচ্ছা, কিন্তু তাকে এটা পোহাতে থাকে, তাকে এমনভাবে পোহাতে থাকে যে এরকম ঘটনা তো তার সাথে কখনো ঘটে নাই। এবং যে এতদিন ঘটলো সে এক মিনিটের মধ্যে সব কিছু জোড়া দিয়ে দিল যে হয়তো এগুলিরই কোনো একটা অ্যাটাচমেন্ট ছিল। জানালাটা খোলা, জানালাটা বন্ধ ছিল, জানালাটা খুলে গেল, পর্দা আড়াল থেকে সেই জিনিসটা চলে গেল। এই পটকা গন্ধটা রেখে গেল। গন্ধটা রুমের মধ্যে একদম বিকট। 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে গেল। এপ্রিল শেষ করে মে মাস আসলো। মে মাসে তার হাজবেন্ড বাংলাদেশে আসলো। বাংলাদেশে আসার পরে এর মধ্যে হাজবেন্ড আসার সাথে সাথে খুব ধরনের ঝামেলা যে শুরু হয়ে গেছে তা না। হাজবেন্ড আসার পর তারা ডিসাইড করলো যে তারা 6 তলায় চলে যাবে। 6 তলায় তারা চলে গেল। 6 তলায় চলে যাওয়ার পরে এইটা হচ্ছে স্পেসিফিক যেদিন সে ফিল করে যে না, শি ইজ ইন ডেঞ্জার। এটা তার হাজবেন্ড বাংলাদেশে ঢাকা শহরে একটা হসপিটালে চাকরি করে। তার হাজবেন্ড আসলে হেলথ নিয়ে পড়াশোনা করতে ইউএসএ গেছিল। হি ইজ নট আ ডক্টর, বাট হেলথ নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল। বাংলাদেশে আসার পরে তিনি একটা হেলথ সেক্টরের জবে ঢোকে এবং ইউএসএ তার ফ্রেন্ডের সাথে একটা বিজনেস কন্টিনিউ করার কারণে রাত্রেবেলা 10টা থেকে 3টা পর্যন্ত ইউএসএ টাইমের সাথে ম্যাচ করে সে ছোট বিজনেস করতো। সে আচ্ছা, তো 10টা থেকে 3টা পর্যন্ত তার হাজবেন্ড সজাগ থাকতো। তো সেদিন মে মাসের সেই দিনটার কথা তার মনে নাই, কিন্তু সেদিন হঠাৎ করে সে বলল যে তার হাজবেন্ডকে বলল যে তুমি কাজ করো, আমি ঘুমালাম। তার হাজবেন্ড তার পাশেই ল্যাপটপ নিয়ে বসে আছে। খুব সিম্পল রাসেল ভাই, এখানে কিছুই হওয়ার কথা না। হঠাৎ করে তার তন্দ্রার মতো আসলো। তন্দ্রার মতো আসা অবস্থায় সে বাম কাত হয়ে শুয়েছিল এবং তার চোখটা ছিল তাদের এন্ট্রান্সের দরজার দিকে, রুমের ঢোকার দরজার দিকে। তো ওই ছাদের ওই অর্ধেক পোর্শনটাতে তার সাথে কেউ থাকতো না। তার হাজবেন্ড আর সে, রান্না বান্না হতো সব নিচতলায়, খাওয়া দাওয়া নিচতলায় হতো, দোতলাই হতো আর কি। তারা জয়েন্ট ফ্যামিলি, কিন্তু আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতো সে আর তার হাজবেন্ড। হঠাৎ করে দেখলো, ভাই রাসেল ভাই কিভাবে বলো যে মানে গরিব মিসকিনরা যখন একটু বা ওই যে দুর্যোগপূর্ণ এলাকায় যখন ছোট মানে অনেক মানুষ যদি একটা সিম্পল জিনিস দেখার পর যেরকম পাগল হয়ে যায়, 4-5 জন লোক দরজার পাশ দিয়ে খাবলা খাবলি করছে ভেতরে ঢোকার জন্য। মানে এমন সময় তিনি দেখে যে তিনি ক্ষুধার্ত মানুষের জন্য তাকে এরকম দরজা খুলতে পারছে না। দরজাটা একজন ধরে আছে। কে ধরে আছে রাসেল ভাই দরজাটা? আপনার কি মনে হয় দরজাটা কে ধরে থাকতে পারে? সে কি দেখছে? দরজাটা কেউ একজন ধরে আছে, বাসার কেউ? সে নিজে ধরে আছে, সে শুয়ে শুয়ে দেখছে। সে নিজের ঘরে, নিজের ঘরে দেখতে পাচ্ছে। হ্যাঁ, নিজের দরজা ধরে আছে, সে আটকে রাখছে দরজাটা। আর তার মা বাথরুম, আমার শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো এটা এক্সপেক্ট করিনি আসলে। তার মা বাথরুমের দরজা খুলে বলল, তুই কিচ্ছু শুনিস না, তুই খালি আয়াতুল কুরসি পড়, তুই কিচ্ছু শুনিস না। আমি খুব এক্সাইটেড হয়ে যাচ্ছি রাসেল ভাই বলতে, যে কারণ আমি ঘটনাগুলা শুনেছি ওরকম ভাবেই। তুই কিচ্ছু না, তুই খালি আয়াতুল কুরসি আর সূরা নাস পড়, তুই ভালো হয়ে যাবি, তুই পড়তে থাক। তিনি তন্দ্র অবস্থায় জোরে জোরে সূরা আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি এবং সূরা নাস পড়ার সাথে সাথে তার হাজবেন্ড বলল, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? উনি ধরপড় করে উঠে যায়, বলে যে না আমার কিছু হয় নাই, কিন্তু আমি এরকম দেখলাম। বলে তুমি স্বপ্ন দেখছো, তুমি শোতো।
5 মিনিট পরে ওই জিনিসটা দরজা খুলে আর আটকাতে পারলো না সে। আমি চোখ বন্ধ করলাম, ওই লোকটা, যে লোকটা ঢোকার জন্য সবচেয়ে বেশি, ওখানে 4-5 জন ছিল, সবচেয়ে বেশি যে ঢুকতে চেয়েছে, সে হঠাৎ করে এসে আমার গলা ধরে চাপ ধরে বসলো। আমার গলাটাতে আমি গলার মধ্যে হাত ছড়ানোর চেষ্টা করছি, আমার হাজবেন্ড বারবার আমাকে ধাক্কাচ্ছে, কিন্তু আমি কিচ্ছু দেখছি না। বা হাজবেন্ড বললো, হয়তো তোমাকে আলাজিব বা ব্লক হয়ে গেছে, যেটা বোবাই ধরলে হয়, তুমি দোয়া পরে ফু দিয়ে ঘুমাও। কিচ্ছু না। ওই সময় আর আমার হাজবেন্ড আমার মাথার মধ্যে হাত রাখার কারণে আমি সাইকোলজিক্যালি, উনি রিলিফ পায়। উনি ফজরের ওয়াক্তে উঠে, তখন 12টা বাজতো ওই সময়টার ঘটনাটা। ফজরের ওয়াক্তে যখন তিনি টুথ ব্রাশিং করেন, ওজুর পরে টুথ ব্রাশ করছে, এমন সময় গলার মধ্যে দেখে যে 5 আঙ্গুলের ছাপে গলাটা লাল হয়ে আছে, যে জায়গাটা ধরেছিল। এইটা তার শ্বশুর শাশুড়িকে জানায়। শ্বশুর শাশুড়ি ইগনোর করে, বলে যে তুমি দেখা যায় যে হাত দিয়ে ধরে রাখছিলা, মনে হয় ঘুমের মধ্যে, তোমার কাছে মনে হচ্ছে যে এটা। কিন্তু ওনার হাজবেন্ড বলছে না, তুমি ধরো নাই। কিন্তু ওনার হাজবেন্ড যখন এই ঘটনাটা বলে, উনি বলে যে এটা দেখেছে উনি, ওনার হাজবেন্ডটা চুপচাপ শুনে অফিসে চলে যায়। 1 মাস পর্যন্ত রাসেল ভাই ওই জায়গাটা লাল হয়েছিল। শেষের দিকে এই জায়গাটা কালো হতে থাকে, আস্তে আস্তে কটকটা কালো হতে থাকে। এমন সময় সে না পেরে তার বাবাকে জানায়। তার বাবা চুপ করে ফোনটা রেখে দেয়, একটা রিপ্লাই দেয় না। ঠিক 3 দিন পর তিনি আসরের নামাজ পড়ার পরে দেখে, কিরে দাগটা নাই কেন? নাই। হঠাৎ করে দাগটা গন। তিনি খুব অবাক হয়ে যায়। তিনি তার বাবাকে ফোন দেয়, তার বাবাকে ফোনে পায় না। ওই দিন হঠাৎ করে কোইন্সিডেন্টলি তার ফুপ্পি তাকে ফোন দেয়। তো ফুপ্পি বলে যে, কি ব্যাপার, তোর গলার দাগ গেছে? তিনি বলে, তুমি কেমনে জানলা? বলে যে, ভাই বলতেছিল তোর গলার মধ্যে দাগ। তা আমি তাকে একটা অ্যাড্রেস দিয়েছিলাম, আমাদের পাশের বাসায় একজন বুজুর্গ ইমাম আছেন, তার কাছে যাওয়ার জন্য। ওই ইমাম 3 দিন সূরা ইউনিস খতম দেয়, কি একটা ওয়েতে খতম দেয়। দেওয়ার পরের থেকেই তার এই দাগটা নাই। আস্তে আস্তে তিনি জিনিসগুলা ফিল করতে থাকে যে, না, এখন আমার সাথে যা ঘটছে তার কোনোভাবেই আমি একসেপ্ট করতে পারছি না। হঠাৎ করে তিনি কনসিভ করেন। আচ্ছা, এটা তো আবার নতুন একটা হলো, নতুন দিকে টার্ন নিচ্ছে আস্তে আস্তে রাসেল ভাই। এই কনসিভ করার যখন নিউজটা তিনি পেলেন, তার 10 দিনের মাথায় তিনি সন্ধ্যা 7টার দিকে ঘুমোচ্ছেন। ঘুমানো অবস্থায় রাসেল ভাই, আমি আসলে এই জিনিসটা একটু পরে বলি, আমি আর একটা মাঝখান দিয়ে আর কিছু ইনফরমেশন দিই, এইটা একটু পরে বলি। এই ঘটার পর থেকে, গলায় দাগের পর থেকে কিছু জিনিস তার কাছে সে খুব ভালোভাবে দেখতে থাকে। ওয়ান অফ দ্য মেইন থিং ইজ, ছাদের টপগুলা কে জানি টানে রাতের বেলা। আচ্ছা। তার আবার গাছপালার খুব শখ, শ্বশুরের সাথে গাছ লালন পালন করে। বোন সাই আছে তার বাসায়, বিভিন্ন ধরনের গাছ। অনেক শখ তো মেনটেন করা অনেক কঠিন। তার বুটিক্স আছে, শি ইজ আ ভেরি গুড উমেন, এবং সে সেলফ ডিপেন্ডেন্ট উমেন। তো তার বুটিক খুব ভালো চলতো। এই গলায় চাপ দেওয়ার পর থেকে তার বুটিক ফল ডাউন করা শুরু করলো। সে হ্যাজ টু ক্লোজ ইট ডাউন। আচ্ছা। সে বন্ধ করে দিল, বুটিক শপটা বন্ধ করে দিল। ইনকাম 0 হয়ে গেল। এবং ছাদের মধ্যে এই যে টপ সরানোর শব্দ, বিকট শব্দ, বলে যে বড় বড় ড্রাম গুলা সরাচ্ছে কে জানি, বড় ড্রাম। আপনি আমি ধরতে সরাতে পারবো না, মাটিওয়ালা এক্স্যাক্টলি, বড় গাছগুলা যেখানে, বলে এগুলি সরানো ইম্পসিবল। রাস্তায় আমি সময় নিচ্ছি না তো, না একদমই না। এগুলি সরানোর শব্দ, এবং এত বিকট শব্দ, নিচ থেকে ভাড়াটিয়া পর্যন্ত আমাকে এসে কমপ্লেন করলো। তো আমিও কম না। সে বলছে আমিও কম না। আমি জিজ্ঞেস করলাম, রাত্রেবেলা আপনাদের বাসায় ফার্নিচার নাড়ায় কে? বলে যে, আমাদের বাসাতে কোনো ফার্নিচার নড়ে না, আমরা তো রাত্রে 11টার দিকে ঘুমাই যাই। তার মানে এই প্রবলেমগুলো দেখা দিল। আশেপাশে টপ, ফার্নিচার, হঠাৎ করে লাইট অফ হয়ে যাওয়া, তার ঘর থেকে টাকা হারিয়ে যাওয়া, তার বাসায় একটা বুয়া কাজ করত। আমি যে কোন জায়গায় স্টপ ছিলাম ভাই, আমাকে একটু মনে করাই দিবেন। তার বাসায় একজন বুয়া কাজ করত। সেই বুয়া প্রতিদিন সকাল 11টার দিকে আসতো। তো সে 11টার আগেই থেকে সকাল 7টার থেকেই এই ভাবি এই শব্দ পেত। কিন্তু
বুয়াকে যখন জিজ্ঞেস করতো, এটা প্রথম দিকে, বুয়াকে যখন জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুমি কি আমাকে ডাকছিলে, বলে না তো, আমি তো আসছি 11টার দিকে, আমি তো আপনাকে ডাকি নাই। পরে সে বলল যে না, এভাবে থাকা সম্ভব না, আমি সজাগ থাকবো। সে আর রেস্ট নিত না, সকালবেলা তার হাজবেন্ডকে বিদায় দেওয়ার পর আর রেস্টটা নিত না। তো বুয়া বাসায় আসার পরে সে একটু রেস্ট নিত। আমি দেখি ভালোই গুছিয়ে বলছি আমি, আসল ভাই অনেক না না, অনেক গুছানো পেয়েছি হচ্ছে। গেছি। আমরা ছিলাম কনসিভের জায়গাটা, আমি একটু পরে আসি ভাই। ওটা আরো পরে। আচ্ছা, তো তার বুয়া বলতো যে আপনি বুয়াকে কাজ করতে দিয়ে সে ঘুমোতো, সে একটু রেস্ট নিত। তো বুয়া বলতো যে আপা, আপনার বাসায় যতক্ষণ আমি থাকি আমার কাছে মনে হয় আমার পাশে কেউ আছে, আমার দিকে কেউ তাকিয়ে আছে, কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় যে আমি এখনই মরে যাব, এরকম চিন্তা হচ্ছে। তো বুয়ার ঘটনাকে আসল ভাই পরে বলবো, আসি কনসিভের ঘটনা। এর মাঝে সে কনসিভ করে, কনসিভ করার ঠিক 10 দিন, খবর পাওয়ার 10 দিন পরে সে তো খুশি, তার হাজবেন্ড খুশি। এর আগে তারা সে কনসিভ করেননি, যেহেতু করেছেন। কনসিভ করার ঠিক 10 দিন পরে রাত্রে 8টার দিকে তার বুয়াটা চলে যায় বাসা থেকে, হাজবেন্ডও চলে এসছে, হাজবেন্ড ওয়াশরুমে। এমন সময় তিনি শুয়ে আছেন, উপরে ফ্যান ঘুরছে, উনি হঠাৎ করে দেখলে একটা কুকুর তার পায়ের উপরে, মানে পেটের উপরে পা দিয়ে রেখেছে, দুটো পা। একটা কালো কুচকুচে কুকুর জিভ বের করে তার পেটের উপরে দুটা পা দিয়ে রেখেছে। সে একটা চিৎকার দেওয়ার পর থেকে রাসেল ভাই এত ব্যথা শুরু হয়ে গেল, আধা ঘন্টার মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। হাফ এন আওয়ার, মানে ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু হাফ এন আওয়ারের মধ্যে তার অ্যাবর্শন হয়ে গেল। এটা ফার্স্ট টাইম ছিল? এটা ফার্স্ট টাইম ছিল। এবং তিনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেল। এরপর থেকে রাসেল ভাই আরো 2বার সে কনসিভ করে, এবং যতবারই সে কনসিভ করে তার চারিপাশে পটকা গন্ধ বের হয়। যতবারই সে কনসিভ করে ততবারই, এটা 3বার, থার্ড টাইমের কথা বলছি, থার্ড টাইম সে যখন কনসিভ করে তার চারিপাশে পচা পটকা গন্ধ আসে, মৃত মানুষের গন্ধ আসে, পচা মাছের গন্ধ আসে, তার চারিপাশটা গরম হয়ে এনসার্কেল করতে থাকে গরম বাতাস। ইভেন তার হাজবেন্ডও মাঝে মধ্যে বলতো তোমার শরীর থেকে গরম বাতাস আসছে, তুমি একটু দূরে যেয়ে বসো। আসলেই এনসার্কেল করতে থাকে। আর যখনই কনসিভ করার এই কন্ডিশনটা আসে, একটা কুকুর তার পেটের উপর দুটা পা দিয়ে রাখে, রাসেল ভাই ওই সময় সে অ্যাবর্শন করে ফেলছে। এত ব্যথা তার কখনোই হয় না, এই ব্যথাটা হয় হচ্ছে শুধুমাত্র কনসিভ করার সময়, অ্যাবর্শন হওয়ার সময়। এই মিলে সে 6বার অ্যাবর্শন হয়। এরপর থেকে আর কনসিভ করে না। পরবর্তী সময়ে সে বলল যে না, আমি 6 তলায় আর থাকবো না, আমি দোতলায় চলে আসব। তো দোতলায় আসার সময় সে একজন হুজুরের শরণাপন্ন হয়। সেই হুজুরটা খুব আহামরি কাজ করেছে তার জন্য রাসেল ভাই, তিনি যে থ্যাঙ্কফুল যে বা কিছু, তাও না। হুজুরটা কিছু কাজ করেছে যেটা তার সময়, তার কিছু সময় ওই কন্ডিশন থেকে সাময়িক কিছু রিলিফ দিয়েছিল। তো তিনি নিচে নেমে যান, দোতলায় নেমে যান। দোতলায় নামার সময়, নামার পর আর কিছু হয় না। দোতলায় নামার ঠিক 15 দিন পর তিনি ড্রয়িং রুমে, রাসেল ভাই আমি প্রথমে আপনাকে কয়টা মানুষের কথা বলেছিলাম, খাটের উপর বসেছিল 3 জন মানুষ, 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা মহিলা। একটা মহিলার 2টা হাত ছাপ আর 2টা বাচ্চা, ছোট ছোট 2টা ছাপ ড্রয়িং রুমের মধ্যে, হাতের ছাপ। আচ্ছা, কোথায় এটা ছিল? দোতলায়। না না, ড্রয়িং রুমে দেয়ালে বা দেয়ালের মধ্যে। দেয়ালের মধ্যে। এরপর থেকে রাসেল ভাই কিন্তু আর কনসিভ করেন নাই। আমি কিন্তু এটা লাস্ট 2 মাস 3 মাস আগের ঘটনা বলছি, এটা কিন্তু কিছুদিন আগের ঘটনা বলছি। আমি কিন্তু এখন এই লাস্ট 1.5 বছর টানলাম এতদিন পর্যন্ত। তিনি কি করলেন, আমাকে নক করলেন কিছুদিন আগে এই ঘটনাগুলো বলার জন্য। তো লাস্ট যে ইনসিডেন্টটা ঘটে সেটা একদমই মানে উল্টা পাল্টা বলতে পারবো, আনএক্সপেক্টেড ঘটনা, একটু ডিফারেন্ট। খুব সিম্পল ঘটনা, আপনার কাছে ভয় লাগবে না, কিন্তু একটু বিরক্ত লাগবে। উনি ঈদ উপলক্ষে, রমজান ছিল কয়েকদিন আগে, রমজানের ঈদ উপলক্ষে একটা টেবিল অর্ডার দেয়। আচ্ছা, টেবিলটা তো গ্লাসের টেবিল আর কি। আর তো টেবিলের নিচের যে সাপোর্টটা উপর উঠায় ফেলে, আর 4 জন মিলে, গ্লাসটা অনেক ভারী গ্লাস। আচ্ছা, তো তার বুয়া নিচের থেকে দেখছিল যে গ্লাস উঠাচ্ছে, কারণ হেল্পিং হ্যান্ড বলতে বুয়াই ছিল, আর 4 জন লোক গ্লাসটা উঠাচ্ছে পরে। গ্লাসটা হঠাৎ করে ছুটে গেল তাদের 4 জনের হাত থেকে। ছুটে যে গ্লাসটা পড়ার কথা ছিল বুয়ার শরীরের উপরে, গ্লাসটা কি করলো, ডান পাশে কাত হয়ে যে পিছনে যে বুয়ার পায়ের লিগামেন্ট কেটে দিল। আচ্ছা, ওখান থেকে সিভিয়ার ব্লিডিং। বুয়াকে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নেওয়ার পর ডাক্তার লিগামেন্ট ঠিকই জোড়া দিয়েছে, লাস্ট
1 মাস ধরে হাঁটতে পারছে না বেচারি, একদমই হাঁটা চলাফেরা বন্ধ। আপনি বলছিলেন যে বুয়ার কথায় পরে আসবো, বুয়ার কথায় পড়া বলে যে এই গ্লাস কখনো ঘোরার গ্লাস না, এই গ্লাস ঘুরলে বুয়ার সামনে পড়তো, বুয়ার উপরে পড়তো, এই গ্লাসটা বুয়ার পিছন দিয়ে ঘুরে গেল, এটা সম্ভব না ঘোরা। উনি ফ্রাস্ট্রেটেড, উনি ডিপ্রেসড, উনি ঘটনা জানার আদলে ওনার বাবাকে নক করলো যে কেন আমার সাথে এরকম ঘটছে। আমি এন্ডিং এ চলে আসছি রাসেল ভাই, আপনি তো রিলিফ পাবেন একটু। তার মানে ভালো কিছু আসতেছে ending এ। মানে এন্ডিংটা আপনি জেনলে মানে আপনার কাছে ডিফারেন্ট লাগতে পারে যে এন্ডিংটা কি। এন্ডিংটা এরকম যে ওনার বাবা বলে যে ওনার সাথে ওনার বিয়ের কথা ছিল ওনার আপন ফুফাতো ভাইয়ের। আচ্ছা আচ্ছা, তো ব্ল্যাক সেই ম্যাজিক। ইটস এ কেস অফ ব্ল্যাক ম্যাজিক। ও আচ্ছা, ওনার ফুফাতো ভাই, ওনার ফুপ্পি ওনাকে ছোটবেলা থেকেই চেয়েছিল, কিন্তু ওনার মা 2009 সালে মারা যায়। বলেছিলাম মা বারান্দার, আপনারা কেউ জিজ্ঞেস করেন নাই মা কোথা থেকে আসলো। মা কিন্তু রাসেল ভাই মারা গেছে 2009 সালে। উনি ওই তন্ত্র অবস্থায় ওনার মাকে দেখছে, এই তুই আইতুল কুরসি পর। আচ্ছা, আমার কাছে বেঁচে আছেন মনে না, হয়। উনি মারা গেছেন। আচ্ছা, তো ওনার মা চাইনি ওনার ফুফাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে হোক, আর ওনার বাবাও চায়নি যে আত্মীয় স্বজনের মধ্যে কিসের বিয়ে। তারা একটা ডাঁট মেরে ওই ছেলেটা স্টিল আনম্যারিড, এবং তার ফুপ্পিও এবং তার ফুফাতো ভাই এটা তিনি খবর পেয়েছেন যে তারা হয়তো তাকে ব্ল্যাক ম্যাজিক করছে। এবং ছোট্ট একটা ইনফরমেশন দিই, ওই যে হুজুরটার কথা বললাম যার শরণাপন্ন হয়েছিল, যে খুব ছোট কিছু উপকার করেছিল, ছোট কিছু উপর করেছে, কিছু ইনফরমেশন দিয়েছে, তার সাথে 25টা জিন থাকতো প্রতিদিন। জিন চালান দিয়ে রেখেছিল 25টা জিন, এবং তার এর সাথে এনসার্কার করে 3টা জিন থাকতো সবসময়, স্টিল নাও আছে এখনো পর্যন্ত। তিনি কনসিভ করেও পারছেন না, চেষ্টা করেও পারছেন না, ডাক্তারের কাছে যাচ্ছেন। এটা কিন্তু রাসেল ভাই একটা বিশাল বড় প্যাথেটিক। আপনার হাজবেন্ড তাকে পূর্ণ সাপোর্ট দিচ্ছে, সব দিক থেকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু সে আসলে মেন্টালি কোনো সাপোর্ট পাচ্ছেন না। এইটা ছিল ঘটনা রাসেল ভাই। ইট উইল গোয়িং অন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি রিপন, লালমিয়ার থেকে। বরাবরের মতো আজকে একটি ঘটনা শেয়ার করতে এসেছি আপনাদের কাছে। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব, সেই ঘটনাটা কোন জেলার বা কোন গ্রামের এই জিনিসটা বলা নিষেধ আছে যিনি আমাকে শেয়ার করেছেন। তো আমি চেষ্টা করব তার মতো করে ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করার। আজকের ঘটনা হচ্ছে হিজলতলি দিঘির জলদেবী, একটা পুকুর কেন্দ্রিক ঘটনা। এই পুকুরটা আসলে লোককথায় প্রচুর রহস্য এবং অলৌকিক ঘটনা জড়িয়ে আছে বলে জানা যায়। তো আমি ঘটনা শুরু করতেছি। সময়টা ছিল 1990-এর দশকের ঘটনা। বাংলাদেশের এক পুরনো জমিদার বাড়ির সংলগ্ন বিশাল হিজলতলি দিঘি। তো হিজলতলি দিঘি আশেপাশে যারা আসলে শুনতেছেন তারা হয়তো ইতিমধ্যে চিনে ফেলেছেন বা জানতে পেরেছেন আমি কোন ঘটনাটা বলতেছি। হিজলতলি দিঘি প্রায় 200 বছরের পুরনো। এর চারপাশে প্রচুর প্রাচীন হিজল গাছ, আর জলের গভীরতা এত বেশি যে স্থানীয়রা বিশ্বাস করে এর তলায় এক অদৃশ্য জগৎ আছে। কথিত আছে জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী কুমারী কন্যা রত্নমালা, তিনি আসলে প্রেমে ব্যর্থ হয়ে এই দিঘিতে আত্মহত্যা করেছিল। এরপর থেকে এই দিঘির জল নাকি অভিশাপ্তগ্রস্ত। আকাশ এখানে আসলে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে আকাশ। তো আকাশ শহরে বসে হিজলতলি দিঘির অলৌকিক গল্প শুনেছিল। গল্প ছিল অমাবস্যার রাতে দিঘির জল থেকে নাকি এক নারীর কান্না ভেসে আসে, আর সেই কান্নার আওয়াজ অনুসরণ করে কেউ জলের ধারে গেলে সে আর ফেরে না, দিঘি তাকে টেনে নেয়। এই রহস্য উদ্ঘাটনের জন্য তিনি গ্রামে এলেন। আকাশ এই ঘটনা আসলে শোনার পর তার মনে হলো যে তাকে সেই গ্রামে গিয়ে এটা দেখে আসার কথা। সে যেহেতু বিশ্বাস করে না যে এটা আসলে কখনো সম্ভব। তো প্রথম দিন দিঘির পাড়ে দাঁড়িয়ে আকাশ দেখলেন জল স্থির, গভীর কালো। দুপুরে এর ধারে গেলে একটা শীতল অনুভূতি হয়। ফজলু তাকে সাবধান করে দিলেন। এখানে ফজলু হচ্ছে দিঘি দেখভাল করার বয়োজ্যেষ্ঠ গ্রামবাসী, যিনি সব রহস্য নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন।
আর আকাশ হচ্ছে, যা একটু আগে বলেছিলাম, তিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছেন। আর তিনি ঢাকা থেকে এসেছেন। তিনি আসলে একজন তরুণ গবেষক এবং লোককথা ও ঐতিহ্য নিয়ে আসলে তিনি খুবই আগ্রহী, যার কারণে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন। আকাশ ফজলুর কথা হেসে উড়িয়ে দিলেন। একটু আগে যেটা বলতেছিলেন যে প্রথম দিন যখন আসলে আকাশ সেই দিঘির পাড়ে দাঁড়িয়ে দেখলেন যে সবকিছু স্থির, আর সেই সময় আসলে ফজলু তাকে সাবধান করে দিয়ে বললেন, বাবা, এই জলকে শান্ত দেখলেও এর তলায় রাগ ঝুলিয়ে আছে। রাত 12টার পরে ভুলেও এই দিঘির পাড়ে এসো না। আকাশ ফজলুর কথা হেসে উড়িয়ে দিলেন। তিনি দিঘির পাড়ে ছোট্ট একটি তাঁবু ফেলে প্রথম রাত কাটালেন। রাত যত গভীর হলো, চারপাশে নিস্তব্ধতা যেন ভারী হয়ে এলো। হঠাৎ রাত প্রায় 2টো নাগাদ তিনি স্পষ্ট শুনলেন দিঘির মাছ থেকে এক কণ্ঠস্বর তাকে ডাকতেছে, এসো আকাশ, জলের তলে অপেক্ষা করছি, এসো। এই কথা শুনে আকাশের মেরুদণ্ড বয়ে এক শীতল ঠান্ডা স্রোত নেমে গেল। কিন্তু তিনি আসলে সাহসের ভর করে টর্চ হাতে দিঘির কিনারায় গেলেন এবং জলের উপরে টর্চের আলো ফেলায় তিনি দেখলেন জল ধীরে ধীরে গোল হয়ে ঘুরতেছে, যেন নিচে কোনো অদৃশ্য ঘূর্ণি তৈরি হচ্ছে। তিনি ভয় পেয়ে তিনি দ্রুত তার তাঁবুতে ফিরে এলেন এবং সেদিনের মতো তিনি ভয়ে ভয়ে সেদিন রাতটা ঘুমিয়ে পার করে দিলেন। পরের কয়েকদিন পরে আকাশ গ্রামের কয়েকজন প্রবীণদের সাথে কথা বলে জানলেন গত 10 বছরে অন্তত 3 জন মানুষ দিঘিতে নিখোঁজ হয়েছেন এবং তাদের লাশ কখনো খুঁজে পাওয়া যায়নি। রহমত আলী হচ্ছে স্থানীয় শিক্ষক, যিনি অলৌকিক বিষয়গুলো বিশ্বাস করেন। তো রহমত আলী শিক্ষক যুক্তি দেখালেন দিঘিটা গভীর আর তলাতে হিজল গাছের ডালপালা জালের মতো ছড়ানো, হয়তো ডুবে যাওয়া মানুষ সেখানে আটকে যায়। কিন্তু ফজলু বললেন, না মাস্টার, যারা নিখোঁজ হয়েছে তাদের জিনিসপত্র পাড়ে ছিল, যেন অদৃশ্য কেউ তাদের হাত ধরে নামিয়ে নিয়ে গেছে। তো একদিন বিকালে আকাশ দিঘির পূর্ব কোণে একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। জলের মাঝে ছোট্ট ছোট নীল রঙের শাপলা ফুটেছে, যা সচরাচর দেখা যায় না। তিনি ক্যামেরা হাতে কাছে যেতেই দেখলেন নীল শাপলাগুলোর ঠিক মাঝখানে একটা রূপার নুপুর ভাসছে। নুপুরটি তুলে নিতেই তার হাতে একটি হিমশীতল স্পর্শ অনুভব হলো। সেদিন রাতে ঘুমাতে পারল না আকাশ। তিনি স্পষ্ট শুনতে পেলেন কেউ যেন তার তাঁবুর বাইরে ভেজা পায়ে হাঁটছে এবং নুপুরটি খুঁজতে খুঁজতে করুণ সুরে গান গাইছে। তো একদিন আকাশ সিদ্ধান্ত নিলেন অমাবস্যা রাতে তিনি জলের রহস্য সরাসরি দেখবেন। তিনি লুকিয়ে একটি ছোট্ট ডিঙ্গি নৌকায় চেপে দিঘির মাঝখানে গেলেন। ফজলু বহুবার তাকে মানা করছিলেন, কিন্তু তিনি তার কথা শোনেননি। তো সেদিন রাত যত গভীর হয়, আকাশ দেখলেন দিঘির ঠিক মাঝখানে জল স্থির, কিন্তু এর নিচ থেকে যেন হালকা আলো একটা আভা আসতেছে। হঠাৎ জলের নিচে থেকে ভেসে এলো রত্নমালার সেই করুণ কান্নার সুর, যা ছিল তার প্রথম রাতে শোনা সেই ডাকের চেয়ে স্পষ্ট এবং তীব্র। ডিঙিটি ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। তিনি দেখতে পেলেন নিচে থেকে শত শত নীল শাপলার কলি দ্রুত গতিতে উপরে উঠে আসতেছে, আর সেই আলোয় আভা বাড়তেছে। আলোর তীব্রতা যখন চরম সীমায়, তখন জলের ওপর ভেসে উঠল এক নারীর আবছা প্রতিচ্ছবি। লম্বা কালো চুল, সাদা শাড়ি এবং চোখের রাজ্যের বিষাদ। নারীটি আকাশের দিকে এক হাত বাড়িয়ে বলল, তুমি আমাকে খুঁজতেছিলে, তাই না? এসো, তুমি আমার গল্প শুনেছ, এখন এসো, আমার জীবনের অংশ হও। এই নুপুরটি আমার, তুমি ফিরিয়ে দাও, আর আমার সাথে জলের তলায় শান্তিতে থাকো। আকাশ এই কথাগুলো শুনে অনুভব করলেন এক অদৃশ্য ঠান্ডা শক্তি তাকে ডিঙ্গির কিনারায় জলের দিকে টানতেছে। নুপুরটি তার হাত থেকে ফসকে জলের নিচে পড়ে গেল। শেষ মুহূর্তে তিনি কোনো মতে আল্লাহর নাম মনে করতে লাগলেন এবং তিনি আল্লাহকে ডাকতে শুরু করলেন, এবং সেই নারীর প্রতিচ্ছবি এক বিকট চিৎকার করে বিলীন হয়ে গেল। আর দিঘির জল মুহূর্তের মধ্যে যেন শান্ত এবং অন্ধকার হয়ে গেল। এতক্ষণ যে আলোটা ছিল সেটা নিভে গেল। তো পরের দিন সকালে গ্রামবাসীরা এসে আকাশকে অচেতন অবস্থায় পাড়ে খুঁজে পায়।
তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু তার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছিল এবং তিনি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। এর পরবর্তীতে সেই আকাশ আসলে তার চুলগুলো এখনো আর সাদা থেকে কালো হয়নি। প্রথম অবস্থায় তিনি অনেকদিন কথা বলতে পারেনি, প্রায় 1 বছর খানেক তিনি বাকরুদ্ধ অবস্থায় ছিলেন। পরবর্তীতে ধীরে ধীরে তিনি তার কথা বলার শক্তি ফিরে পান, কিন্তু তার চুলগুলো এখনো সাদা হয়ে আছে। তিনি আসলে এর ঘটনার পর থেকে এতদিন তিনি যে ভৌতিক বা লোককথাগুলো তিনি আসলে সত্যের সন্ধানে যে বিষয়টা তিনি গবেষণা করতেন, এই গবেষণাটা তিনি ছেড়ে দেন এবং তিনি আমাকে এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। যেহেতু আমি রেগুলার ভূতে ফেমে ঘটনা শেয়ার করি, তো তিনি আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছেন। আমি চেষ্টা করেছি তার মতো করে আপনাদের কাছে এই ঘটনাটি শেয়ার করার। তো যারা ঘটনাটা শুনতেছেন, যারা এরকম অনেকেই আগ্রহী আছেন, যারা লোককথা বা ভৌতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন, আসলে তারা জীবনের অনেক রিস্ক নিয়ে কাজগুলো করেন, যেটা মোটেও ঠিক নয়। তাই আমাদের এটা করা উচিত নয়। তো এই ছিল ঘটনা। আমি জানি না আপনাদের কাছে ঘটনাটি কতটুকু ভালো লেগেছে। আমার কাছে ঘটনাটা ভালোই লেগেছে। তো এরকম সমস্ত ঘটনা পেতে অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ঘটনা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। রাত বাড়ছে কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আপনারা আছেন, শেষ পর্যন্ত থাকবেন আশা করব। আমি আরো একবার জানিয়ে দিই, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। আমরা অপেক্ষায় থাকব। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম, আমি শাওন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতেখার ভাইয়ের পাঠানো ঘটনা। আমি সরাসরি ইফতেখার ভাইয়ের ঘটনায় চলে যাই। ইফতেখার ভাই এই ঘটনাটি সংগ্রহ করেছেন তার এক বড় ভাইয়ের কাছ থেকে। তার এই বড় ভাইয়ের নাম আলামিন মাঝি। আলামিন মাঝির বাড়ি বরিশাল জেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে। আমরা সেই গ্রামের নামটি উল্লেখ করব না। সেই গ্রামে এক তান্ত্রিক থাকতো যার নাম রতন ঠাকুর। এই তান্ত্রিক খুবই ভয়ঙ্কর ধরনের লোক ছিল। গ্রামের লোকজন এই তান্ত্রিককে এড়িয়ে চলত, কারণ তারা কখনোই এই তান্ত্রিককে কারো উপকার করতে দেখেনি। তারা প্রায় দেখে এই তান্ত্রিকের মাধ্যমে লোকজনের বিভিন্ন ক্ষতি হয়। তাই গ্রামবাসী পারতপক্ষে এই তান্ত্রিককে এড়িয়ে চলত। এই তান্ত্রিকের কয়েকজন শাগরেদ ছিল এবং এই তান্ত্রিকের কিছু পোষা গুন্ডা বাহিনীও ছিল, যারা বিভিন্ন অপকর্ম করে বেড়াতো এই তান্ত্রিকের ইশারায়। আলামিন মাঝির বয়স যখন 21 কি 22 বছর, তখন আলামিন মাঝি এবং তার কিছু বন্ধু বান্ধব মিলে ঠিক করে যে তারা এবার রতন ঠাকুরকে শায়েস্তা করবে। তারা জানতে পারে রতন ঠাকুরের কাছে একটা খুব পুরনো তান্ত্রিক বিদ্যার বই আছে এবং রতন ঠাকুর এই তান্ত্রিক বিদ্যার বই থেকেই তন্ত্রমন্ত্র করে থাকেন। তাই আলামিন এবং তার বন্ধু বান্ধব ঠিক করে তারা রতন ঠাকুরের বাড়ি থেকে এই বইটা চুরি করবে। যেই কথা সেই কাজ। একদিন রাতের বেলা আলামিন এবং তার বন্ধু বান্ধব মিলে একসাথে জড়ো হয়। তারা নিজেদের মধ্যে কতক্ষণ সলা পরামর্শ করে। এরপর তারা রাতের বেলা চুপি চুপি সেই রতন ঠাকুরের বাড়ির দিকে রওনা দেয়। তাদের প্রত্যেকের হাতেই একটা টর্চ ছিল। এটা বলে রাখা ভালো, রতন ঠাকুরের বাড়ি লোকালয় থেকে একটু দূরে। আলামিন এবং তার বন্ধু বান্ধব যখন সেই রতন ঠাকুরের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, তখন তারা অবাক হয়ে একটা বিষয় লক্ষ্য করে। সেটা হচ্ছে, তারা যতই রতন ঠাকুরের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে চারপাশের অন্ধকারটা আরো ঘন হচ্ছে। তাদের টর্চের লাইটটাও যথেষ্ট না। এভাবে কোনো মতে ধীরে সুস্থে হাঁটতে হাঁটতে তারা রতন ঠাকুরের বাড়ির দিকে চলে আসে। তারা যখন রতন ঠাকুরের বাড়ির সামনে এসে দাঁড়ায়, তারা দেখতে পায় যেখানে রতন ঠাকুরের বাড়ি থাকার কথা সেখানে কিচ্ছু নেই। এখানে যে কোনো সময় বাড়ি ছিল সেটাই বোঝা যাচ্ছে না। এটা দেখে আলামিন এবং তার বন্ধু বান্ধব খুব ভয় পেয়ে যায়, কারণ আজকে সকালেও তারা এখানে রতন ঠাকুরের বাড়িটা দেখেছে, কিন্তু এখন তাদের চোখের সামনে রতন ঠাকুরের বাড়ি উধাও। তারা খুব ভয় পেয়ে যায়। হঠাৎ করেই তাদের চারপাশ থেকে প্রচন্ড ঝড়ের শব্দ হতে থাকে। তারা দিক বিদিক শূন্য হয়ে নিজেদের বাড়ির দিকে দৌড় দেয়। অন্ধকারে
এক একজন এক এক দিকে চলে যায়। আলামিন যখন হন্তদন্ত হয়ে তার বাড়িতে পৌঁছায় এবং যখন সে উঠোনে পাড়া দেয়, ঠিক তখন সে শুনতে পায় তার কানের সামনে কেউ ফিসফিস করে বলছে, যেটা চুরি করতে গিয়েছিলি ভবিষ্যতে আর এটা চুরি করার কথা মাথায় আনবি না, তা না হলে তোর জীবন শেষ হয়ে যাবে। এটা শোনার পর আলামিন ভয় পেয়ে যায়, কারণ সে আশেপাশে কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু সে শিওর এই কণ্ঠস্বরটা রতন ঠাকুরের। আলামিন খুবই ভয় পেয়ে যায়। সে খুব দ্রুত তার বাসায় চলে যায়। তার ঘরে ঢুকে সে সেদিন রাতের মতো ঘুমিয়ে যায়। পরদিন সকালবেলা সে যখন তার বন্ধু বান্ধবকে বলে যে তার সাথে গতরাতে এই ঘটনাটা ঘটেছে, তখন সবাই বলে যে তাদের সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। এই ঘটনা ঘটার পর আসলে আলামিন এবং তার বন্ধু বান্ধব খুব ভয় পেয়ে যায়। তারা চিন্তা করে তারা আর রতন ঠাকুরকে খাটাবে না। এরপর বেশ কিছু মাস কেটে যায়। একদিন আলামিনদের গ্রামে একটা ঘটনা ঘটে। সেই গ্রামের একজনের ছেলে হারিয়ে যায়। সেই ছেলের বয়স ছিল 4 থেকে 5 বছর। আশেপাশের লোকজন খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু সেই ছেলেকে আর খুঁজে পাওয়া যায় না। থানা পুলিশ করা হয়, সেই পুলিশও বেশ কিছুদিন সেই ছেলেটাকে খোঁজে, কিন্তু সেই ছেলের কোনো সন্ধান পুলিশও করতে পারে না। এভাবে ধীরে ধীরে 5টি বাচ্চা সেই গ্রাম থেকে হারিয়ে যায়। গ্রামে হাহাকার তৈরি হয়ে যায়। লোকজন বুঝতে পারছিল না তাদের সন্তানরা কোথায় চলে যাচ্ছে বা কে নিয়ে যাচ্ছে। কোথাও তাদের কোনো সন্ধান তারা খুঁজে পাচ্ছিল না। কেউ কেউ হয়তো আন্দাজ করেছিল যে এর পেছনে রতন ঠাকুরের হাত থাকতে পারে, কিন্তু ভয়ের কারণে তারা কেউই এই বিষয়ে মুখ খুলতে পারেনি। এই ঘটনার কয়েক মাস পর আরেকটি ঘটনা ঘটা শুরু করে। সেটা হচ্ছে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এসে তাদের নিখোঁজ আত্মীয়দের খোঁজ করত এই গ্রামে, এবং বলতো যে তার ছেলে অথবা ছেলের বউ অথবা মেয়ের জামাই এই গ্রামে এসেছে রতন ঠাকুরের সাথে দেখা করবার জন্য। লোকজন যখন জিজ্ঞেস করত যে আপনার ছেলের বউ বা মেয়ের জামাই কেন আসতো, তখন সেই লোকজন বলতো তারা ছিল নিঃসন্তান। সন্তান লাভের আশায় তারা এই রতন ঠাকুরের কাছে আসতো। কিন্তু এই রতন ঠাকুরের কাছে আসার পর তারা আর তাদের বাড়ি ফিরে যায়নি। তাই তারা খোঁজ করবার জন্য এই গ্রামে এসেছে। তাই গ্রামবাসী যখন সেই লোকজনদের নিয়ে রতন ঠাকুরের কাছে যেত এবং বলতো যে তারা তো আপনার নামে এই কথা বলছে যে তাদের আত্মীয়রা আপনার কাছে এসেছিল কিন্তু এরপর আর ফেরত যায়নি, তখন রতন ঠাকুর পুরো বিষয়টাই অস্বীকার করত। তিনি বলতেন যে এই নামের বা এই ধরনের কোনো লোক তার কাছে কোনো সময় আসেনি। লোকজন বুঝতে পারে যে রতন ঠাকুরই এসব ঘটনার পিছে, কিন্তু কি কারণে রতন ঠাকুর এসব কাজ করছেন সেটা গ্রামবাসী বুঝতে পারত না। সবাই রতন ঠাকুরকে খুব ভয় পেত। একদিন এক নিঃসন্তান দম্পতি সন্ধ্যের দিকে রতন ঠাকুরের বাড়ি আসে। বাড়ি আসার পর তারা রতন ঠাকুরকে বলে যে তাদের সন্তান হয় না অনেক বছর, তাই তিনি যদি কোনো ধরনের কোনো কাজ করে যদি তাদের একটা সন্তান দিতে পারেন তাহলে খুবই কৃতজ্ঞ থাকবে। রতন ঠাকুর তাদের ভরসা দেন এবং তাদের বলেন যে আজকের রাতটা তারা যেন রতন ঠাকুরের বাড়িতেই থেকে যায়। তিনি আজকে রাতের বেলা তাদের জন্য তদবির করবেন। তো সেই দম্পতিও রতন ঠাকুরের কথায় রাজি হয়ে যায়। রাতের বেলা খাবার দাবারের পর তারা রতন ঠাকুরের একটা ঘরে ঘুমোতে যায়। স্বামী স্ত্রী ঘুমাচ্ছিলেন। হঠাৎ রাতের বেলা সেই স্বামীর ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটা কোত্থেকে আসছিল সেই লোকটা বুঝতে পারছিল না। তাই সে শোয়া থেকে উঠে বসে। বসার পর সে যে দৃশ্যটা দেখতে পারে সেটা দেখে তার শরীরে প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায়। তিনি দেখতে পান তার ঠিক পাশেই ফ্লোরের উপর কিছু একটা বসে আছে, যার হাত পা মানুষের মতো, কিন্তু যার মাথাটা কোনো একটি জন্তুর। কোন জন্তুর মাথা তিনি বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি দেখছিলেন সেই জন্তুটা তাদের দিকে এগিয়ে আসছে। তিনি একটা চিৎকার দেন। তার সেই চিৎকারে তার পাশে শুয়ে থাকা তার স্ত্রীর ঘুম ভাঙে।
তার স্ত্রীও ঘুম ভেঙে দেখে যে তাদের বিছানার পাশে একটা অদ্ভুত দর্শন জন্তু বসে আছে এবং সে একটা গড়গড় শব্দ করছে। সেই লোকটা দিক বিদিক শূন্য হয়ে চিৎকার করতে থাকে এবং কোনো রকম তিনি ঘর থেকে বের হয়ে দৌড় দেন এবং বলতে থাকেন যে আমাদের মেরে ফেললো, আমাদের মেরে ফেললো, আমাদের বাঁচাও বাঁচাও। সেই লোকটা তার স্ত্রীকে রেখেই ভয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে তিনি এক বাড়ির উপর গিয়ে পড়েন। সেই বাড়ির যে মালিক ছিল তার নাম ছিল রাসু মণ্ডল। রাসু মণ্ডল ঘর থেকে বের হয়ে দেখেন তার উঠোনে এক অপরিচিত লোক পড়ে আছে এবং সে হাউমাউ করে কাঁদছে। রাসু মণ্ডল যখন সেই লোকটাকে জিজ্ঞেস করলেন যে কি ঘটনা, তখন সেই লোকটা তার পুরো ঘটনা খুলে বলে এবং রাসু মণ্ডলকে বলে যে সে যাতে তাকে সাহায্য করে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য, কারণ সেই জন্তুটাকে সে তার স্ত্রীর কাছাকাছি রেখে ভয়ে পালিয়ে এসেছে। এই কথা শুনে রাসু মণ্ডল গ্রামের আর কিছু লোকজন নিয়ে মশাল জ্বালিয়ে রতন ঠাকুরের বাড়ি যায়। রতন ঠাকুরের বাড়ি যাওয়ার পর রাসু মণ্ডল যখন রতন ঠাকুরকে জিজ্ঞেস করে যে এই লোকটা বলছে তার স্ত্রী আপনার ঘরে এবং সে কোনো কিছু দেখে ভয় পেয়েছে, তখন রতন ঠাকুর পুরোপুরি এই ব্যাপারটা অস্বীকার করে। সে বলে যে এই লোকটাকে সে এখনই প্রথম দেখছে, তাই তার স্ত্রীর তার বাড়িতে থাকার কথা না। লোকজন রতন ঠাকুরের কথা বিশ্বাস করে না। লোকজন রতন ঠাকুরের বাড়িতে ঢোকার পর পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কোথাও সেই লোকটার স্ত্রীকে খুঁজে পায় না। এমনকি সেই লোকটা যেই ঘরের কথা বলেছিল, যে যেই ঘরে তারা ঘুমিয়েছিল, সেই ঘরে যাওয়ার পরও তারা দেখতে পায় সেখানে রাত্রি যাপনের কোনো চিহ্ন নেই। লোকজন বুঝতে পারে না, গ্রামবাসী হতবাক হয়ে যায়। সেই লোকটা বিলাপ করতেই থাকে। এক পর্যায়ে থানা পুলিশ হয়, কিন্তু থানা পুলিশও কিছু করতে পারে না। সেই লোকটা কিছুদিন পর হঠাৎ করেই মারা যায়, কোনো কারণ ছাড়াই। এভাবেই চলছিল সেই গ্রামের আবহ। এই ঘটনার কিছুদিন পর সমস্যা শুরু হয় রাসু মণ্ডলের সাথে, যেই রাসু মণ্ডলের উঠোনের উপর সেই লোকটা এসে পড়েছিল। সমস্যাটা অনেকটা এরকম। রাসু মণ্ডলের এক বোন ছিল যার বয়স 17 কি 18 বছর। রাসু মণ্ডলের পরিবার লক্ষ্য করেন যে রাসু মণ্ডলের এই বোন কিছুদিন যাবৎ অপ্রকৃতস্থের মতো আচরণ করছে। সে হঠাৎ কেঁদে উঠছে, হঠাৎ উচ্চস্বরে হাসছে। সবাই বুঝতে পারে যে হয়তো এই মেয়েটার কোনো সমস্যা হয়েছে। গ্রামের লোকজন বলে যে ওকে জিনে ধরেছে। কিন্তু রাসু মণ্ডল রতন ঠাকুরের ভক্ত ছিল না। রাসু মণ্ডলও রতন ঠাকুরকে দেখতে পারত না। তাই তিনি একজন মৌলবীর খোঁজ করা শুরু করেন, যিনি এই বিষয়ে জানেন। এর মধ্যে দিয়েই রাসু মণ্ডলের এই বোনের অবস্থা খারাপ হয়ে যাওয়া শুরু করে। তাকে প্রায় রাতের বেলা খুঁজে পাওয়া যেত না। তাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ধরে আনা হতো। লোকজন পাহারা দিয়ে রাখত এই মেয়েটাকে। এভাবেই চলছিল। হঠাৎ করেই রাসু মণ্ডল একজন মৌলবীর সন্ধান পান। তিনি সেই মৌলবীকে খবর দেন যাতে তিনি চলে আসেন তার বাড়িতে। সেই মৌলবীর আসতে 1 থেকে 2 দিন সময় লাগবে। একদিন রাতের বেলা রাসু মণ্ডল ঘুমাচ্ছিলেন। তিনি হঠাৎ একটা কান্নার শব্দে ঘুম থেকে উঠে যান। তিনি শুনতে পান তার বোন ইনিয়ে মিনিয়ে কাঁদছে। তিনি খুব দ্রুত তার বোনের রুমে যান। রুমে যাওয়ার পর তিনি দেখতে পান তার বোনের বিছানা রক্তে লাল হয়ে আছে। তিনি অবাক হয়ে তার বোনের দিকে তাকান এবং তিনি দেখতে পান তার বোনের হাতে 2টা পুতুল এবং সেই পুতুলের শরীর থেকে রক্ত পড়ছে। রাসু মণ্ডল ভয় পেয়ে যান। তিনি তার বোনকে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তোর হাতে এগুলা কি? তখন তার বোন রাসু মণ্ডলকে অবাক করে দিয়ে তাকে বলে যে ভাইয়া, আমার 2টা বাচ্চাকে মেরে ফেলতেছে, ছুরি মারছে, তুমি ওদের বাঁচাও, ওদের হাসপাতালে নিয়ে যাও না প্লিজ। এই কথা শোনার পর রাসু মণ্ডল কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি খুব দ্রুত তার বোনের হাত থেকে সেই পুতুলগুলো নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেন। তিনি যে জায়গায় এই পুতুলগুলো ফেলেছিলেন সেটা ছিল তার বাড়ির পাশ দিয়ে একটা খাল গিয়েছিল, সেই খালের ভেতর। এভাবে সেই রাতটা কোনোভাবে রাসু মণ্ডল এবং তার পরিবার পার করে। পরদিন সকালবেলা
রাসমণ্ডল চিন্তা করছিলেন যে তিনি তার এই বোনকে নিয়ে কি করবেন, কারণ সেই মৌলবীর আসতেও এখনো একদিন বাকি। তিনি আশেপাশের লোকজনের সাথে সলা পরামর্শ করেন, সবাই তাকে বলে যে সেই মৌলবী আসা পর্যন্ত ধৈর্য ধরতে। সেদিন রাতের বেলা রাসমণ্ডল আবার যখন ঘুমাচ্ছিলেন তখন তার সেদিন রাতেও তার বোনের কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। তিনি এবার যখন তার বোনের রুমে যান, যাওয়ার পর তিনি গত রাতের দৃশ্যটা আবার দেখেন। তিনি দেখেন তার বোনের পুরো বিছানা রক্তে লাল হয়ে আছে, কিন্তু এখন তার বোনের সামনে 10টা পুতুল। তিনি অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন না যে কি হচ্ছে তার বোনের সাথে। তিনি তার বোনকে বলেন যে এই পুতুলগুলো কোত্থেকে আসছে। তার বোন তার দিকে তাকিয়ে ফেল ফেল করে হাসতে থাকে। তখন রাসমণ্ডল এবং তার বাবা তার বোনকে শান্ত করেন। তারপর তার বোনকে ঘুম পাড়িয়ে তারা চলে যান নিজেদের ঘরে। কিছুক্ষণ পর তার বোন আবার ইনিয়ে বিনিয়ে কাঁদতে শুরু করে। রাসমণ্ডল কতক্ষণ নিজের বিছানায় শুয়েছিলেন, এক পর্যায়ে আর টিকতে পারলেন না। তিনি ধীরে ধীরে বিছানা থেকে নেমে তার বোনের রুমের দিকে যাওয়া শুরু করলেন। তিনি যখন তার বোনের রুমের দরজা খুললেন, ঠিক তখনও তিনি দেখতে পান তার বোনের সামনে একটা অদ্ভুত দর্শন জন্তু বসে আছে, যার হাত পা মানুষের মতো, কিন্তু যার মাথাটা কোনো একটা জন্তুর। ঠিক যখন রাসমণ্ডল ঘরে প্রবেশ করলেন, ঠিক তখনই সেই জন্তুটা তার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায় এবং তার বোন অপ্রকৃতস্থের মতো কাঁপতে থাকে। রাসমণ্ডল এবং তার বাসার সবাই চলে আসে। সেদিন রাতটা তারা জেগেই কাটায়। পরদিন সেই মৌলবী যখন আসেন, তিনি পুরো ঘটনা শোনার পর বলেন, এই মেয়েকে খুব খারাপভাবে কালো জাদু করা হয়েছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি, আমি বলতে পারবো না যে এতে কাজ হবে কিনা, কিন্তু আমি আমার সর্বোচ্চটাই চেষ্টা করব। এরপর সেই মৌলবী কিছু রিচুয়াল পালন করে চলে যান। রাসমণ্ডলরা নিশ্চিত হতে পারছিলেন না যে হুজুরের দেওয়া সেই রিচুয়ালে অথবা সেই সব ব্যবস্থাপত্রে তার বোন ভালো হবে কিনা। হুজুর চলে যাওয়ার 2 দিন পর ঘটে আরেক ঘটনা। রাসমণ্ডলের বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার ঘরের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সেই মেয়েটা এই তালাবদ্ধ ঘরের ভেতর থেকেই উধাও হয়ে গেছে। চারপাশে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। কোথাও রাসমণ্ডলের সেই বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়, কিন্তু পুলিশও রাসমণ্ডলের সেই বোনকে খুঁজে পায়নি। এরপর 5 দিন কেটে যায়। রাসমণ্ডল বুঝতে পারে যে হয়তো এসব ঘটনার পিছে রতন ঠাকুরের হাত থাকলেও থাকতে পারে, কিন্তু তার হাতে আর কোনো সুযোগ নেই। তিনি যেতে চাচ্ছিলেন না রতন ঠাকুরের কাছে, কিন্তু তার হাতে আর কোনো অপশন ছিল না। তাই তিনি রতন ঠাকুরের কাছে যান, গিয়ে বলেন যে আমার বোনটা গত 5 দিন যাবৎ নিখোঁজ। আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু আমরা আমাদের বোনকে খুঁজে পাইনি। আপনি একটু চেষ্টা করে দেখুন। এই কথা শোনার পর রতন ঠাকুর রাসমণ্ডলের হাতে কিছু বালি দেন। সেই বালিগুলো রতন ঠাকুর রাসমণ্ডলের হাতে গুজে দিয়ে বলেন যে তুই তোর বাড়ির সামনে থেকে তোর ঘরের দরজা পর্যন্ত এই বালু ছিটাতে ছিটাতে যাবি, আবার ঘরের দরজা থেকে উল্টো ঘুরে যেখান থেকে ছেটানো শুরু করেছিলি সে জায়গা পর্যন্ত আবার ছেটাতে ছেটাতে আসবি। ঠিক এর মধ্যেই তোর বোনকে তুই ফিরে পাবি, কিন্তু জীবিত ফিরে পাবি না মৃত ফিরে পাবি তা আমি বলতে পারি না। এই জীবিত এবং মৃত কথাটাতে রতন ঠাকুর একটু বেশি জোর দিয়ে বলেছিলেন। এটা শোনার পর রাসমণ্ডল ভয় পেয়ে যান। তিনি রতন ঠাকুরকে জিজ্ঞেস করেন যে জীবিত বা মৃত এর মানে কি। তখন রতন ঠাকুর বলেন যে তোর বোনের উপর হয়তো কোনো জিনের আছর হয়েছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাব, কিন্তু তোর বোনকে জীবিত পাবি কিনা তার নিশ্চয়তা আমি দিতে পারবো না। তো এই কথা শোনার পর রাসমণ্ডল তার বাড়িতে চলে আসেন। তিনি রতন ঠাকুরের কথা মতো তার বাড়ির সেই রাস্তা থেকেই বালু ছিটানো শুরু করেন। ঠিক ঘরের দরজা পর্যন্ত যখন তিনি আসেন,
এসে তিনি আবার উল্টো ঘুরে যখন তিনি ঠিক আবার সেই জায়গায় যাচ্ছিলেন বালু ছিটাতে ছিটাতে, তখন তিনি দেখেন উঠোনের মধ্যে তার বোন পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিনি দৌড়ে গিয়ে তার বোনকে উঠান। তিনি দেখেন তার বোনের চোখ, নাক, মুখ দিয়ে রক্ত পড়ছে। তিনি দ্রুত তার বোনকে নিয়ে হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর ডাক্তার রাসুমণ্ডলের বোনকে মৃত ঘোষণা করে। তারা বলে যে এই মেয়েটার মাথায় কোনো কিছু দিয়ে খুব সজোরে আঘাত করা হয়েছে, তাই ইন্টারনাল ব্লিডিং হয়ে এই মেয়েটা মারা গেছে। রাসুমণ্ডল রাগে অন্ধ হয়ে যান। তিনি বুঝতে পারেন না যে কেন তার এই নিষ্পাপ বোনটার উপর কেউ কালো জাদু করবে। তিনি বুঝতে পারেন যে সবকিছুর পেছনে রতন ঠাকুর জড়িত। তিনি লোকজন নিয়ে রতন ঠাকুরের বাড়িতে সেই লোকটার স্ত্রীকে খুঁজতে গিয়েছিলেন, তাই রতন ঠাকুর প্রতিশোধ নিয়েছে। এরপর হঠাৎ একদিন রাতের বেলা রতন ঠাকুরের উপর 3 রাউন্ড গুলি হয়। কে গুলি করে কেউ বলতে পারে না। পুলিশ আসে। পুলিশ আসার পর তারা যখন রতন ঠাকুরকে বলে যে আপনি কি জানেন কারা গুলি করেছে, তখন রতন ঠাকুর বলে যে হ্যাঁ আমি জানি কে গুলি করেছে, কিন্তু আমি তার বিচার আপনাদের হাতে দেব না, তার বিচার আমিই করব। এই কথা বলে রতন ঠাকুর পুলিশকে বিদায় করে দেয়। এরপর 4 থেকে 5 দিন পর রতন ঠাকুর আবার গুলির মুখোমুখি হয়। তাকে তার বাড়ির সামনেই গুলি করে মেরে ফেলা হয়। লোকজন বুঝতে পারে না যে রতন ঠাকুরকে কে গুলি করেছে। রতন ঠাকুরের শাগরেদরা ভয় পেয়ে যায়। তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তখন গ্রামবাসী রতন ঠাকুরের সেই শাগরেদদের ধরে ফেলে। সেই শাগরেদদের মধ্যে একজন ছিল জাহাঙ্গীর, যাকে লোকজন ধরে উত্তম মধ্যম দেয়। এরপর জাহাঙ্গীর রতন ঠাকুরের বিভিন্ন কুকীর্তির কথা লোকজনকে বলা শুরু করে। রতন ঠাকুরের সেই শাগরেদ গ্রামবাসীকে বলা শুরু করে যে রতন ঠাকুর খুব খারাপ কিছু এন্টিটির পূজা করত। তার ঘরের নিচে একটা গুপ্ত ঘর ছিল। সেই ঘরে অদ্ভুত দেখতে 3টা মূর্তি ছিল। রতন ঠাকুর প্রায় এই মূর্তিদের পূজা করতেন এবং তাদের উদ্দেশ্যে তিনি কিছু ভোগ দিতেন, যেই ভোগের কারণে রতন ঠাকুর আরো কিছু শক্তি পেতেন। এই গ্রামে যখন বাচ্চারা হারিয়ে যাওয়া শুরু করে তখন এর পেছনে ছিল রতন ঠাকুর। রতন ঠাকুর এই বাচ্চাগুলোকে সেই ভয়ঙ্কর এন্টিটিগুলোর উদ্দেশ্যে উৎসর্গ করতেন। এমনকি যে নিঃসন্তান দম্পতিরা রতন ঠাকুরের কাছে আসতো তাদেরকেও তিনি সেই এন্টিটির উদ্দেশ্যে উৎসর্গ করতেন। এমনকি এই মেয়ে অর্থাৎ এই রাসুমণ্ডলের যে বোন ছিল তাকেও এই রতন ঠাকুর এই এন্টিটিগুলোর উদ্দেশ্যে উৎসর্গ করেছে। কারণ সেই এন্টিটি একজন 18 বছরের মেয়ের শরীর চেয়েছিল, তাই রতন ঠাকুর রাসুমণ্ডলের উপর রাগ থাকার কারণে তার বোনকেই এই এন্টিটির উদ্দেশ্যে উৎসর্গ করে দেয়। এরপর এলাকাবাসী সেই জাহাঙ্গীরকেও তাদের গ্রাম ছাড়া করে। এরপর থেকে আর সেই গ্রামে আর কোনো সমস্যা অর্থাৎ অতিপ্রাকৃত সমস্যা আর দেখা দেয়নি। এটাই ছিল ইফতেখার ভাইয়ের পাঠানো ঘটনা। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।